ভেরি স্পেশাল আমাদের সবার জন্য। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাসেল ভাই, ওয়েলকাম ব্যাক ঢাকাতে। আপনাকে এবং সবাইকে স্বাগতম। তো যেহেতু ঢাকার ছেলে ঢাকার পোলা বলে না মুভিতে, তো স্বাগতম জানালাম আপনাদেরকে। তো প্রথম ঘটনাটা যেটি শেয়ার করব সেটি ঢাকাবাসীদের উদ্দেশ্যে, এবং সবাইকে একটু মনোযোগ আকর্ষণ করছি যেন একটু মন দিয়ে আমার ঘটনাটি শোনে। ঘটনাটি 1992 সালের আব্দুল জলিল নামক একজনের ঘটনা রাসেল ভাই শেয়ার করবো আজকে। তার বয়স 35 থেকে 38 হবে সে সময়। তো তার একটি দোকান ছিল, মুদি দোকান, যাত্রাবাড়ির কোন একটা জায়গায়। তো তার বাসা হচ্ছে মালিবাগে, রেল ক্রসিং এর সাথেই। তো তখনকার দিনে রাসেল ভাই রাত্রে 11টা-12টা, মানে অনেক রাত, অলমোস্ট ঢাকা অন্ধকার হয়ে যেত বলতে গেলে। তো উনি নর্মালের মতো প্রতিদিনই যেদিন ঘটনাটি ঘটে বা যিনি সেটি প্রত্যক্ষ করেন সেদিন দোকান থেকে বাসায় ফিরছিলেন। তো ফিরতে গেলে বাসে উঠার লাগে, এবং বাস থেকে নেমে তাকে হেঁটে রেল লাইন দিয়ে যদি যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়, রেল লাইন যদি না যায় তাহলে রিক্সা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। তো সে নর্মালি রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন হেঁটে যেত। আচ্ছা। তো দোকান বন্ধ করতে করতে সেদিন এত কাস্টমার ছিল যে দোকান বন্ধ করতে করতে রাত্রে 12:10 মতো বেজে যায়। তো সে দোকান ক্লোজ করে রাস্তায় দাঁড়ালেন বাসের জন্য। হঠাৎ করে একটি বাস আসলো। আচ্ছা। রাসেল ভাই, বাসে কোনো ঘটনাই ঘটেনি। বাসে ওঠার পরে তিনি সবকিছু নরমাল ছিল। বাস থেকে নামলেন। নামার পরে রেগুলার যে রুটিনটা সে ফলো করতেন, রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার। তো সেই মুহূর্তে কিছু মনে লাগে আজকে রেল লাইনের উপর দিকে যাবো কিনা, কিন্তু ওই বইতে সে রওনা দিয়ে দিলেন আর কি বাসার উদ্দেশ্যে। সে আর রিক্সা নিলেন না। ওখান থেকে তার বাসার রিক্সা ভাড়া মাত্র 4 টাকা। আচ্ছা। তো রেল লাইনের উপর দিয়ে তখন সে দেখলেন যে ঘড়িতে 12:20 উপরে বাজে আর কি। তো রেল লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলেন। আচ্ছা। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 3 আগানোর পরেই দুই পাশেই বস্তি রাসেল ভাই, মানে রেল লাইনের দুই পাশেই বস্তি। তো একটু আগানোর পরে হঠাৎ করে তার সামনে, মানে আচমকা, মানে এটা তার চিন্তারও বাইরে, এবং উইদাউট সিগন্যাল, উইদাউট সাইরেন, উইদাউট লাইট, হঠাৎ করে একটা ট্রেন তার সামনে হাজির হয়ে যায়। অসম্ভব রকম ভয় পেয়ে যান তিনি যে উইদাউট সাইরেন, কোনো হুইসেল নাই, কিছু নাই, একটা ট্রেন হঠাৎ করে আমার সামনে চলে আসলো। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো রাসেল ভাই, তার বাসা রেল লাইনের সাথেই। তো ট্রেন যাওয়া আসা, ট্রেনের মুভমেন্ট, ট্রেনের সাউন্ড সবইতে সে অভিজ্ঞ। একটা ট্রেনের সাইজ কত বড় হতে পারে। তো তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বলতেছেন, আমি কিছু বুঝি নাই। তো তিনি বললেন যে এই ট্রেনের সাইজটা আমি বলতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো না ট্রেনটা কত বড়। আর আমি যতটুকু যেভাবে ট্রেন দেখছি তার স্বাভাবিকের থেকে অনেক বড়, এবং এত দ্রুত ট্রেন আমি কখনো দেখিনি। আমার সামনে চোখের পলকে আমার সামনে হাজির হয়ে গেল, এবং আমি খুব ভয় পেয়ে গেলাম। একটু চিন্তা করতে লাগলাম, না এই রাস্তায় আসা যাবে না এরকম কিছু ঘটতে থাকলে। কিন্তু চিন্তার কথা তো পরে রাসেল ভাই, তাকে তো আগে বাঁচতে হবে এই অবস্থা থেকে। সে বস্তির পাশ দিয়ে ঘেঁষে যখন ডান পাশ সরে একটু এগোতে যাচ্ছিলেন। ডিয়ার লিসেনার, নাও ভূতেশন চ্যানেলে রাত 10টায় এবং 12 তারিখের ঘটনায় বা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনারা যে ঘটনাটি শুনতেছিলেন এই ঘটনাটি শেষ অবধি শুনবেন, কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরি, তাই সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আমরা প্রতিদিন রাত 10টায় ঘটনা ছাড়ি, নতুন নতুন সকল ভয়ঙ্কর ঘটনা আর রাসেল ভাইয়ের ইমেল এপিসোড এবং অনেক ভৌতিক আর্টিস্টের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো কিন্তু আপনারা আজকে এই চ্যানেলের মাধ্যমে শুনতে পারবেন। চলুন আমরা সরাসরি 2 থেকে 3টি ইমেল এপিসোড শোনার পরে কয়েকটি ঘটনা শুনবো। চলুন চলে যাই ঘটনাগুলোতে। এমন সময় ইঞ্জিন রুম নাকি সেটা সে বললো না। আমি এতগুলো বগি, এখান থেকে বগি তো দেখতেছি, আমি এটার কোনো শেষ পাচ্ছি না। যতটুকু আলোতে চোখ পড়ে আর কি, আমি এটার কোনো শেষ পাচ্ছি না। এমন সময় তার চোখ বাম দিকে যায়, যে পাশে বগির জানালাগুলো ছিল, এবং তিনি দেখলেন যেটা যে প্রতিটা বগির জানালাতেই অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, কিন্তু কারোরই মাথা দেখা যাচ্ছে না। হয়তো তারা লম্বা, মাথা নাই, এটা সে বুঝতে পারছে না। এবং সে ওই জায়গায় হাঁটু গেড়ে বসে পড়লেন। যে জিনিসটা দেখে সেটা হচ্ছে জানালা গড়ি বেয়ে বেয়ে রক্ত পড়ছিল। এত চিৎকার, এত আহাজারি যে ওখানে মনে হয় কেউ খুন করছে বা কিছু একটা। কিন্তু এই ইনস্ট্যান্সে উনি এত কিছু চিন্তা করার সুযোগ পান নাই, কারণ উনি ওখানেই বসে পড়তেন। একটু হেলদি বাল্কিয়ার ছিল, তো ওখানেই বসে পড়ার পরে তার সে আর মুভ করতে পারছে না আর কি।
সে দেখলো ভেতর থেকে প্রচন্ড মানুষ, মানে অনেকগুলো মানুষ প্রচন্ড চিৎকার করছে, এমন মানে ভেতর থেকে কে জানি মারছে কাউকে, পেটাচ্ছে কাউকে, এরকম কিছু একটা তার কাছে মনে হলো। তো এই দৃশ্য কিছুক্ষণ চলমান অবস্থায় থাকার পরে যখন তিনি মানে ভাবলেন যে না, এখানে এতক্ষণ বসে থাকা যাবে না, আর এটা তো তার সামনেই চলছে, আসলে শুনতে অনেক আরাম লাগতে পারে, চিন্তা করলে হয়তো বলতে পারে দূরে এটা কি কখনো হয় নাকি, কিন্তু উনি তো সামনে প্রত্যক্ষ করেছে, ওনার ভিতরের কি অবস্থা তা আমরা কখনোই অনুধাবন করতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, সেটা একদম সত্যি, সেটা একেবারেই সত্যি। তো তিনি দেখলেন যে রেল মানে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে, মানে তখন সে চিৎকার দেওয়া শুরু করলো রাসেল ভাই যে আমাকে বাঁচাও, কিন্তু ওই বস্তির আশেপাশ থেকে কেউ একটা হেল্প করতেও আসে নাই একবারের জন্য না, মানে চিৎকারটা কেউ শুনছে বলে তার মনে হয় না, অন্ধকার চারিপাশ। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে রেল ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা ছেড়ে দেয় যে এই ট্রেন 1992 সালে বাংলাদেশে ইম্পসিবল, কারণ ওই ট্রেন তো মনে হয় জাপানেও প্রডিউস হয় নাই যে এত ফাস্ট চলে যাবে। ওইটা ট্রেনটাও দেখা যাচ্ছে না, এত ফাস্ট ভ্যানিশ হয়ে গেল ট্রেনটা। আচ্ছা, এবং এত তাড়াতাড়ি চলে গেল তার চোখের সামনে। আমাদের দেশে যেভাবে ট্রেন আমরা দেখে অভ্যস্ত, ঠিক এইভাবে সে বললো যে বাংলাদেশের বাইরেও মনে হয় এত ফাস্ট ট্রেন বের হয় না। তো সে কিছুক্ষণ এই দৃশ্য ওইটার দিকে তাকিয়েছিল, পরে তো বাসে উঠতে হবে, কিন্তু তার পা সে নাড়াতে পারছিলেন না। আচ্ছা, তো কিছুক্ষণ পর একটি লোক আসার পরে তিনি তার হেল্প নিলেন, হেল্প নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। কিন্তু লোকটিকে সে কোনো কথা শেয়ার করলো না, কারণ লোকটিও তো ওই রাস্তা দিয়ে আসলো, সেও তো কিছু দেখতে পারতো, সে কিছুই তো দেখেনি মনে হয়। তো সে তাকে যখন বাসায় পৌঁছে দেওয়ার পর তিনি বাসায় ঢুকে দেখে মাত্র ঘড়িতে 12:35 বাজে। তার মানে এই 10 থেকে 15 মিনিটের দীর্ঘ সময়টা তার কাছে মনে হচ্ছে যে 5 থেকে 6 ঘন্টার, তাকে 5 থেকে 6 ঘন্টা এই জিনিসটা বদল করেছে। আচ্ছা, তো যাই হোক, তিনি বাসায় রেস্ট নিতে শুরু করে দিলেন, মানে সে আর দোকানে যাওয়া মানে বন্ধ করে দিলেন আর কি। তার 12 থেকে 15 দিন পর তার মা মারা যান। এটা রাসেল ভাই কোন ঘটনার সাথে কোনো যোগ সাজশ নাই, তার মার ব্রেস্ট ক্যান্সার ছিল, ওনার মা মারা যান 12 দিন পর। তো 12 দিন পরে উনি তো এইরকম দুইটাই, একটা ফ্রাস্ট্রেশন, একটা আপনার মার প্রতি টেনশন, দুই মিলে সে বাসায় কিছুদিন রেস্ট নিতে থাকে। তো সপ্তাহ দুয়েক পর, মা মারা যাওয়ার সপ্তাহ দুয়েক পর তিনি হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভাঙে। তো এর আগে রাসেল ভাই ট্রেন যাওয়া আসা করতো, উনি কিছু একটা ভাবতেন না, কিন্তু যখনই কোনো ট্রেন যায় তখনই তিনি আটকে উঠতেন। আচ্ছা, রাতের বেলা যখন ঘুম ভেঙে বাথরুম থেকে বের হয়ে তিনি টাওয়ালে খুঁজতে গেলে, মানে টাওয়াল খুঁজতে যে মানে না পেয়ে তিনি বারান্দার দিকে যান। তো দেখে যে বারান্দায় টাওয়াল আছে, তো মুখটা মুছে জাস্ট, তার বাসাটা আবার রাসেল ভাই রেল লাইনের সাথে, তো মুখটা মুছে সে জাস্ট রেল লাইনের দিকে তাকাতেই দেখলো যে ইনস্ট্যান্ট সেই ট্রেন আবার চলে আসলো। আচ্ছা, সাথে সাথে সেই ট্রেন চলে আসার পর তার মাথা নষ্ট হয়ে গেল। এই তো সেই ট্রেনটাই আবার তার বাসার সামনে, এটা সামনে তো যেতে পারতো, তার বাদ সে তো এই জিনিসটা অপ্রত্যক্ষ করছে আরো সামনে, তার বাসার সামনে কেন থামলো? সে দৌড়ে গিয়ে তার ওয়াইফকে তুললেন এবং অনেক অগ্রাহ্য করার পর তার ওয়াইফ বারান্দায় যায়। তো যে বাইশ বলে কোথায়, বারান্দায় তো কিছু মানে দেখলাম না। তো তিনি বিষয়টা আর কাউকে কিছু না জানিয়ে তাদের এলাকায় একজনকে জানায় আর কি। আচ্ছা, তো তিনি বলেন ভাই আপনি নামাজ কালাম শুরু করে দেন। আর রাসেল ভাই তিনি যে নামাজ পড়তেন না তাও না, কিন্তু তেমন একটা রেগুলার ছিলেন না। তো সেই হুজুর বলল যে আপনি নামাজ পড়া শুরু করে দেন, আল্লাহকে ডাকেন, একটু আমলে নামেন। তো সেই জিনিসটা সে ওনার কথাটা শুনলো আর কি, কিন্তু উনি তো কোনো সলিউশন দিতে পারে নাই। তো তার তো বাসায় দোকানে যেতে হবে, সে দোকানে যায়, দোকানতে আবার স্টার্ট করে সে রেগুলার লাইফ। দোকান থেকে সে একইভাবে বাস ধরে রাস্তায় নামে এবং সেই দিন সে আর রেল লাইন ধরে আগায় না, সেই দিন সে রিক্সা নেয় বাসার গলির সামনে যায়। গলির সামনে পৌঁছানোর পর এই দৃশ্য হয়তো বা সে এইখান দিয়ে আবার কিভাবে সে কি ফলো করবে, এতদিন তো কিছু করছিল না। হঠাৎ করে তিনি দেখলেন গলির ভেতর থেকে কয়েকজন লোক বেরোচ্ছে, তারা সবাই মাথা নিচু করা, সবাই অনেক লম্বা, সবার সাদা কাপড় পরা, কিন্তু সবাই একসাথে আসছে মিছিলের মতো, মানে অনেকগুলো লোক লাইন ধরে আসছে এবং একের পর এক লাশ বেরোচ্ছে গলি থেকে। ও মাই গড! তো উনি তো এই দৃশ্য আবারও তার সামনে, সেই একই ফ্রাস্ট্রেশন। তো তিনি পাশে একটা বাসা ছিল, সেই বাসার জানালার লাইট জ্বলছিল, তখন 11টা বাজে। তো নক করে সেখানকার যে লোকটি ছিল, যে ফ্ল্যাটের লোকটি ছিল, ওনার হেল্প নিয়ে বাইরে আসার পর কোনো কিছু, সবকিছু নর্মাল আছে ভাই, বাইরে কিছু নাই। তো সে তার সাহায্যে বাসায় আসে এবং তাকেও জিনিসটা শেয়ার করে নাই। তো যেই হুজুরটার কাছে সে জিজ্ঞেস করেছিল, হুজুরকে বলেছিল এরকম ধরনের সে প্রত্যক্ষ করছে, সেই হুজুর ঠিক পরের দিনই তার বাসায় আসে। তখন সে খেতে বসেছে দুপুরবেলা, বলে যে ভাই
উনি আবার এই কথাটা আবার হুজুরকে যে জানায় যে আমি এরকম ভাবে আমার গলিতে এরকম ভাবে মানুষ বেরোতে দেখছি, বা আমি রেল লাইনের সামনে এরকম ট্রেন আসতে দেখছি। তো সেই হুজুর বলে যে ভাই বিশ্বাস করবে না, গতকালকে আপনি যখন ঈশার ওয়াক্তে আমার কাছে এসেছিলেন, আমাকে যে ঘটনাটাই বললেন, ঠিক আপনি বাসায় যাওয়ার পরে আমি বাসায় যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখি যে কতগুলো মানুষ লাইন ধরে যাচ্ছে এবং সবার সাথে একটি করে লাশ, অনেকগুলো লাশ। এবার উনি মানে উনি নিজেই প্রত্যক্ষ করলেন। এটা খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। তো সে বললো যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি একজন বুজুর্গকে চিনি, নদীর ওপারে যেতে হবে। ঢাকার নদীর উপরে, ঢাকার ভেতরেই তো এখন পরে কেরানীগঞ্জ, তো নদীর উপরে যেতে হবে সে বলে। আচ্ছা। তো নদীর উপরে নিয়ে যে সে কুই চিপা চাপা দিয়ে তাকে এমন এক জায়গায় নিয়ে যায়, এক বুজুর্গ অনেক বয়স্ক, এবং তার ভাষ্য মতে তার বয়স নাকি অলমোস্ট 100 ক্রস করেছে। আচ্ছা। তো সেই বুজুর্গের কাছে বলল যে আমার এই ঘটনা ঘটেছে, এই হচ্ছে আমার সাথে। তো সে একটা সলিউশন দিল যে বাবা তুই নামাজ পড়া শুরু কর, আল্লাহকে ডাক, আমলে নাম, আর কোনো দিকে না তাকিয়ে ওই এলাকা ছেড়ে 10 মাইল দূরে চলে যা, সার্কেল ধরে। আচ্ছা। দেখবি তুই ভালো হয়ে গেছিস। তো উনিও মনে মনে চিন্তা করলো না ওনার কথাটা রাইট আছে, ওখান থেকে চলে গেলে হয়তো আমি কিছু আর ফিল করবো না, হয়তো বেঁচে যেতে পারি। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে তুই চলে যা। আর এই একটা গ্লাসে পানি ছিল, সেটাতে সে ফু দিল, ফু দিয়ে বললো যেটা তুই খা এবং বিসমিল্লাহ বলে খাবি। সে পানিটা খায় এবং ইনস্ট্যান্সে তার যখন চোখ খুলে সে দেখে তার ঘরের বিছানায় তার ঘুম ভাঙে। তার মাঝখানে কোনো কিছু, এর মাঝখানে তার কিছু মনে নাই, কিছু খুব ইনস্ট্যান্সে তার চোখটা খোলার পরে সে দেখে যে সে সকাল হয়ে গেছে এবং ঘুম ভাঙলো মাত্র। মানে পানিটা খেলো, জাস্ট চোখটা খুললো এবং দেখলো যে অন্য একটা দিন সকালবেলা। কতক্ষণ মাঝখানে কতক্ষণ গেছে সেটা তার কোনো আইডিয়াই নাই। আচ্ছা। তার কাছে মনে হলো যে আমি তো মাত্র পানি খেলাম, মাত্রই ঘুম থেকে উঠে গেলাম, ওটা দেখে আমার বাসার বিছানায়। খুব অবাক লাগার মতো ঘটনা রাসেল ভাই। খালি বললো যে আরেকটা কথা বলে দেই, ছোট্ট একটা কথা, যে আমি ওই পানিটা খাওয়ার আগে মাথা নিচু করে খাচ্ছিলাম, তো আমি একটি জিনিস দেখি যে লোকটি আমাকে নিয়ে গেছে, যে লোকের কাছে, যে হুজুরটি আর যে বুজুর্গ যে ছিল, তারা দুইজন যখন আমাকে পানি দেয় তো মাথা নিচু করার সময় দেখি তারা কেউ মাটিতে বসেছিল না। তবে দুইজনই ভাসমান অবস্থায় ছিলেন। এটা তার কাছে এটা কোনো ডেসক্রিপশনই নাই রাসেল ভাই। ওকে। তো এরপরে তিনি ওই এলাকা ছেড়ে দেন রাসেল ভাই। এরপরে তার আর কোনো কিছুই, এরপরে কোনো কিছু ফিল করে নাই আর। অলরাইট, থ্যাংক ইউ আলিফ। তো আমরা চলে যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, তার কাছে যাব এবং ডক্টর আলিফ একটা সুখবর দিয়েই আশা করছি আপনাদের ঘটনাটা শুরু করবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ, অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি, তার আগে কিছু কথা বলতে চাই। নিজের সত্য ঘটনা কখনো কখনো অবাস্তব সংখ্যায় রূপান্তরিত হয়, যা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন, তা সাজিয়ে গুছিয়ে লেখাটা খুবই কষ্টসাধ্য। রেফাত ভাই এত বাংলা লিখতে পারেন না, তার লেখাটা লেখা হচ্ছে তার ছেলে। তিনি পাশে বসে থাকেন এবং একের পর এক অভিজ্ঞতাকে তিনি রূপ দেন। এখন আপনারা তার রূপকথার গল্প হিসেবে তাকে নিতে পারেন অথবা বাস্তব অভিজ্ঞতা মনে করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। ঘটনায় আসি। ছোটবেলা থেকে মারাত্মক রাগে ছিল জাকির মৃধা। বাবা মাকে কখনো তিনি মানতেন না কোনো কিছুই। যা চিন্তা করতেন তাই করতেন, যা বলতেন সেটাই করতে হতো আশেপাশের মানুষের। আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে অপছন্দ করা শুরু করে একটা সময়। এলাকার কিছু বখাটে ছেলের সাথে মিশে তিনিও বাসায় এসে তুল কালাম করতেন যদি কোনো কিছু তার পছন্দের না পেতেন। তাদের গ্রামের বাড়ি তৎকালীন বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, যদিও এখন ব্রাহ্মণবাড়িয়া আলাদা। বন্ধু বান্ধব নিয়ে তিতাস নদীতে প্রায় সময় তিনি আড্ডা দিতেন এবং এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব করতেন মোস্ট অফ দ্য টাইম। তো ওইখানে একটা মেয়ে ছিল, ওই এলাকার অনেকদিন যাবৎ তিনি পছন্দ করতেন। মেয়েটার নাম ছিল শিউলি। অনেক জোর জবরদস্তি করে মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন। তো বিয়ে করে 2 বছরের মাথায় 1979 সালে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের বাইরে যাবেন। তো তিনি গেলেন কাতারে, সেখানে কাজ করতে লাগলেন। বিয়ে করবার আগে তিনি এই মেয়েকে হাতে পাওয়ার জন্য গিয়েছিলেন একজন তান্ত্রিকের কাছে, বাড়ি থেকে অনেক দূরে। কুফরি নিয়ে ব্যস্ত সেই তান্ত্রিক তাকে সাহায্য করেন সর্বাত্মকভাবে এবং তাকে সাহায্য করে কুফরি করে বিয়ে করার ব্যবস্থা করে দেন শিউলির সাথে। এবং কাতারে যাওয়ার পরও যোগাযোগ ছিল সেই তান্ত্রিকের সাথে। সেই তান্ত্রিক যাই বলতো তিনি তাই করতো। যদি বলতো তুই মরে যা, সে মরতে হয়তো দ্বিধা করতো না। নিজের বাবা মার থেকে তান্ত্রিকের কথায় তিনি বেশি শুনতেন, তা বলতে কবিরাজ আর কি।
যখনই যেতেন সেখানে তিনি মন মুগ্ধ হয়ে সেই তান্ত্রিকের কাজ দেখতেন। কখনো কখনো অনেক আর্জি নিয়ে আসা লোকজনদের দেখতেন যে সেই তান্ত্রিক ছাগলের বলি দিত, কখনো কখনো সেই বলির রক্ত সেই তান্ত্রিক তাদেরকে খাইয়ে দিত। সেই তান্ত্রিক 5 তারা ছবি আঁকতো, কখনো কখনো সেই তান্ত্রিক 5 তারার মধ্যে পুতুল রেখে সেই পুতুলের সারা শরীরে সূচ বেঁধাতো। কি হচ্ছে আশেপাশে তা হয়তো দেখা যেত না, কিন্তু তান্ত্রিক বলতো আজকেই ওর হাত অবশ করলাম, আজকে ওর চাকরি গেল, আজকেই ও অসুস্থ করে দিলাম, ওরে শেষ করে দিব। সেই তান্ত্রিক নাকি বলতো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, আবার জীবিত মানুষকে আস্ত কবর দিতে পারেন, নাউজুবিল্লাহ। কিছু মানুষের টাকার বিনিময়ে তিনি এসব করতেন, কিন্তু জাকির তার সাথে সম্পর্ক ভালো ছিল বিধায় সে তেমন কোনো টাকা পয়সা কখনো দিত না। কখনো কখনো ছাগল কিনে দিত, কখনো কখনো বাজার সদাই করে দিত। সেই তান্ত্রিকের সাহায্যে তিনি সেই শিউলিকে নিজের হাতের রক্ত খাইয়েছিল জোর করে। এরপর 3-4 বছরের মধ্যে সেই মেয়ে বশবর্তী হয়ে তার স্ত্রী। তিনি মানতেন না কোনো কিছুই। 5 আঙ্গুলের 5টি আংটি তিনি পরতেন। কাতারে যাবার আগে তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন, অনেক টাকার মালিক বনে গেছেন, গাড়ি বাড়ি সব করেছেন। এসবের মাঝে 1979 সালে তিনি কাতারে পাড়ি জমান, যেটি আমি আগেই বলেছি। সেখান থেকে তিনি তান্ত্রিকের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রেখেছিলেন। তিনি চিঠি আদান প্রদানের মাধ্যমে যাবতীয় কাজকর্ম তিনি করে দিতেন। তার স্ত্রীকে প্রচণ্ড সন্দেহ করতেন, সুন্দরী বউকে সবসময় দেখে চোখে রাখতেন যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন। 1981 সালের 17ই মার্চ তিনি যখন কাতারে কাজ থেকে ফেরত এসে হঠাৎ করে দেখলেন একটা চিঠি এসছে বাংলাদেশ থেকে। চিঠিতে লেখা, জাকির তুমি কেমন আছো, আশা করছি ভালো আছো। তোমার সাথে অনেকদিন যাবৎ কথা বলতে চেয়েছিলাম। তোমার স্ত্রী সব লজ্জার মাথা খেয়েছে, সে এখন নতুন প্রেমে লিপ্ত। এলাকার কয়েকজন ছেলের সাথে তার সম্পর্ক, আমার জিনেরা খবর নিয়েছে। সে তোমাকে তাবিজ করেছে অন্য হুজুরের কাছে যে তুমি যাতে কিছু দেখতে না পারো, কিছু বুঝতে না পারো। এখন কোনো সিদ্ধান্ত নাও, না হলে এই স্ত্রীকে পরে নিজের বশে আনতে পারবে না। এই স্ত্রীর কিছু জিনিস তোমাকে দিতে হবে। এই চিঠি পড়ে তার মাথা খারাপ হয়ে গেল। তিনি বাড়িতে চিঠি পাঠালেন, কিন্তু চিঠির কোনো উত্তর বাড়ি থেকে আসে নাই। তিনি জানতে চেয়েছিলেন কি হয়েছে। এই করে তিনি বাংলাদেশে রাগের বশে এবং চিন্তার চোটে 1983 সালে ব্যাক করেন। আসার পর বাড়িতে তার মা বাবার সাথে বৈঠক না করে তিনি স্ত্রীর সাথে কথা বলেন এবং বাবা মাকে কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেন না। তো স্ত্রী তো কিছু স্বীকার করে নিচ্ছিল না। তিনি প্ল্যান করতে থাকে, স্ত্রীকে কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কিছু বলে না, রাগ করে, এবং তাদের মধ্যে একটা পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। মানুষজন, এলাকার লোকজন শুনতো তাদের ঝগড়া। অনেকেই বুঝিয়েছে, এই বুঝিয়েছে, সেই বুঝিয়েছে, ঝগড়া করিস না, বউয়ের সাথে ভালো থাক, সুন্দর করে রাখ সংসারটা। কিন্তু তিনি কখনো কারো কথা শুনতেন না। মা বাবাকে তো পাত্তাই দিত না। 1 মাস পর যেহেতু তিনি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেন এবং ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর সাথে এসে বেশ মারামারি হলেন, কিছুদিন অনেক মারামারি হলো তাদের মধ্যে। তিনি মেরেছিলেন তার স্ত্রীকে। তো এক পর্যায়ে ঝগড়াঝাটি করে তার স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এইটা বলেন হচ্ছে ঠিক 2 মাস পর বাংলাদেশে আসার। তো 1983 সালের 7ই নভেম্বর, শীতকাল তখন, তিনি তার স্ত্রীকে এবং এলাকার ছেলে পেলের সাহায্যে আগে থেকেই প্ল্যান করা ছিল যে যখন তাকে বাসা থেকে বের করা হবে, 2 কিলোমিটার দূরে তার স্ত্রী যখন বের হবে, তাকে উঠিয়ে নিয়ে সেই রাতে তাকে খুন করার একটা প্ল্যান করে এবং তারা জোর করে সেদিন রাতের জঙ্গলে প্রায় 10টার দিকে নিয়ে যান এবং একত্রে সবাই মিলে সবার সাহায্যে তিনি ওই জাকির সাহেব 3 জনের সহযোগিতায় জবাই করেন তার স্ত্রীকে। তো 2 জন তার পা ধরেছিল এবং সুস্থ মস্তিষ্কে তিনি তার স্ত্রী জবাই করেন এবং জবাই করার এক পর্যায়ে এই লাশকে ঠিকানা দিতে হবে এই বলে লাশের টুকরা করেন 8টা এবং প্রত্যেক টুকরা বিভিন্ন জায়গায় কবর নিয়ে আশেপাশে 8টা গর্ত করে। সব একসাথে করেন না এবং প্রত্যেক টুকরাই তিনি ছালার বস্তাতে ভরে প্রায় 3 ফিট গর্ত করে মাটি চাপা দেন। বাড়িতে রাতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে বাবা মা জিজ্ঞেস করলে বলে রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তিনি কিছুই জানে না। গতকালকে সেদিনের রক্তে ভেজা কাপড়ও তিনি বদলে সেই কাপড় আরেক বন্ধুর বাসায় রেখে অন্য কাপড় পরে বাসায় এসেছিলেন। তার স্ত্রীকে না পাওয়ার কারণে তাদের বাড়ি থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়, থানায় জিডি এবং একসময় মামলা করা হয়। মামলায় বলা হয় বাসায় লোকজনরা অত্যাচার করেছে বা এরকম কিছু মানুষের জন্য অনেকে অনেক কথা বলেছিল যে হ্যাঁ ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল এই সেই। মামলার এক পর্যায়ে এলাকার এক লোক দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনকে ওই দিন রাতে এক মহিলাকে ধস্তাধস্তি করে নিয়ে যেতে দেখেন। তিনি সবাইকে না চিনলেও অন্ধকারে জাকির সাহেবের এক বন্ধুকে দেখে ফেলেন। ওকে তিনি সাক্ষী দেয় আদালতে। তাদেরকে ধরার জন্য পুলিশ যখন পুলিশ ওয়ারেন্ট চলে আসেন, সবাই পালিয়ে যায় এবং কুমিল্লা বর্ডারের পাশ থেকে একজন এজাজ নামের এক বন্ধুকে তারা ধরে।
জিজ্ঞাসাবাদে দেয় চাঞ্চল্যকর তথ্য পুলিশের জবানবন্দিতে। সেখানে বলা হয় হিংস্র পশুর মতো হয়ে গেছিল জাকির স্ত্রীকে জবাই করার সময়। পঞ্চগড় থেকে পরে 1 বছর পর তাকে উদ্ধার করা হয় এবং সবশেষে আদালত তাকে যখন তাকে তার নামে শুনানি হয় তখন 20 বছরের সাজা শোনানো হয় এবং তাদের যে বন্ধুকে ধরেছিল তাকে সাথে সাথে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিদের 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়। টোটাল 4 জন মিলে ছিল, 3 জন হেল্প করেছে জবাই করার সময়। এই সাজা শোনানোর আগে পুলিশ যখন তাকে উদ্ধার করেন তখন তার বাবা মাও তাকে ত্যায্য ঘোষণা করেন, কারণ তার স্ত্রী ছিল সহজ সরল এবং সবসময় বাড়িতে থাকা মেয়ে। তার নিজের বাড়িতে তেমন একটা যেতেন না তিনি। আর তখন সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল। বাড়ির অন্য ছেলেরা বাড়ির বউ যদি অন্য ছেলের সাথে কথা বলে তখন এক একজন এক এক রকম চিন্তা করে, এটা সব মেয়েদের মধ্যে ছিল। জাকির মাথায় হাত দিয়ে বসেন, কারণ জবাইয়ের আগে তান্ত্রিকের কাছে তিনি গিয়েছিল। সেই তান্ত্রিক তাকে তার স্ত্রীকে মেরে ফেলতে বলেছিল এবং তান্ত্রিক সব ধরনের সহযোগিতা করবে এও বলেছিল। তো আদালতে সবকিছু বলার পর তাকে সশ্রম কারাদণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার বাকি বন্ধুদের 16 বছর, 2 জনকে 16 বছর, একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটা আমরা পরে আসছি। 2005 সালে তিনি কারামুক্তি পান এবং ওনার পারফরমেন্স বেশ ভালো ছিল। উনি অনেক চেষ্টা করেছেন জেলে তার নিজেকে শুধরে নিতে। 1984 সালে সাজার সময় তার বয়স লেখা হয়েছিল 24 বছর। তার জন্ম আসলে তিনি জানেন আষাঢ় মাসের 24 তারিখ এবং যুদ্ধের সময় তার বয়স ছিল 10 বছরের মতো। তো অনেক আগের মানুষ তিনি এবং তার বয়স অনেক। জেল থেকে বের হয়ে তিনি তার মার কাছে মাফ চান এবং অনেক হাতে পায়ে মাফ চাবেন এরকম প্রত্যাশা করেন। বাড়িতে যাওয়ার পর তিনি বাড়িতে কাউকে পান না, তালা অবস্থায় পান এবং এলাকার লোকজনরা বলে তারা সব বিক্রি করে চলে গেছে কুমিল্লায়। অনেক কষ্টে কুমিল্লা শহরে তিনি তার মাকে খুঁজতে যান এবং তার বাবা ইন্তেকাল করেছিল 1997 সালে তিনি জেলে থাকা অবস্থায়। তার ভাইরা তার মার সেবা করছিল এবং তারা ওই যে বিক্রির টাকা আছে সেই বিক্রির টাকা দিয়ে ওই কুমিল্লাতে 3তলা একটা বাড়ি করেছিল। তো তিনি সেই ঠিকানা ধরে তাদের ভাইয়ের কাছে যান এবং হাতে পায়ে ধরার মতো অবস্থা ছিল। একটা পর্যায়ে অনেক কষ্টে রাজি করে তারা তাকে থাকতে দেয় সে বাড়িতে, কিন্তু যেহেতু ত্যায্য হয়ে গেছিল তিনি তার কোনো বাবার সম্পত্তি পান নাই। তো তারা তাকে আশ্বস্ত করে যে তুমি থাকতে পারবে এখানে, কিন্তু তোমার কোনো ধরনের সম্পত্তি বাবা তোমার নামে করে যায়নি। তো সেদিন জেল থেকে বের হয়ে তার সংসার তছনছ হয়ে গেছিল তিনি বুঝতে পেরে যান, জেলে থাকা অবস্থায়। এবং তিনি এই চিন্তা করেন যখন বের হবেন তখন তিনি তান্ত্রিকের কাছে যাবেন, ওই কবিরাজের কাছে যাবেন তিনি। তো তিনি যান এবং তাকে ওই জায়গায় পান না, আরেক জায়গায় পান। ওই জায়গায় তাকে ওই কবিরাজকে না পেয়ে তিনি তার ঘর বাড়ি ভেঙে চলে আসে। তো তিনি কি করছিলেন, তাদের ওই বিল্ডিং এর নিচতলা তার মা এক পাশে থাকতো, তার মা তার সেজো ভাই, তারা 4 ভাই ছিল। তো তার সেজো ভাইয়ের বাসার ফ্ল্যাট এক পাশে আর তার ছোট ভাইয়ের ফ্ল্যাট এক পাশে। তো ছোট ভাই ঢাকায় থাকতো, তো সেই ফ্ল্যাটটা খালি ছিল, তিনি সেখানে থাকা শুরু করেছিলেন। তো সেদিন রাতের বেলা তার প্রচন্ড মাথা ঘুরতে থাকে। তিনি মনে করতে থাকেন এটা স্বাভাবিক মাথা ব্যথা। তিনি একটু রেস্ট নিচ্ছিলেন বাসায়। রাতের বেলা 11টা-12টার দিকে তিনি তার রুমের চারিপাশে ঘুমের মধ্যে মনে করছে রুমের মধ্যে কেউ হাঁটছে, কিন্তু তার মেইন গেট তো লাগানো। যেহেতু তিনি পাশের ফ্ল্যাটে একাই থাকা শুরু করেছিলেন তাই ওই রুমে কেউ নাই। তিনি ঘুমের মধ্যে বুঝতে থাকলেন যে তার বাসায় চোর এসছে। তিনি ঘুমের মধ্যে দেখেন তার বিছানার তার পাশে অনেকগুলো ঘুমের মধ্যে থেকে তিনি দেখেন অনেকগুলো মানুষের টুকরা পড়ে আছে দেহর, অনেকগুলো মাথায় একত্রে তার খাটের উপর। তিনি চোখ খুলে ফেলেন, ঘেমে আছেন চারপাশ এবং দেখলেন কাউকে পেলেন না। এই ফ্ল্যাটটাতে তিনি দেখছেন যখন আরেকটা কথা বলছিলাম যেটা তার জমি জমা বিক্রি করে দিয়েছিল তার বাবা মা, এবং কোনো দলিল তার নামে ছিল না এবং তার কাতারে থাকা অবস্থায় তার বড় ভাই মারা যায়। তো যাই হোক, তার ছোট ভাই সম্পত্তি করে যেহেতু গেছে, তো তিনি ওই খাট থেকে উঠে আশেপাশে দেখেন এবং তিনি আগেই বলেছিলাম প্রচন্ড সাহসী মানুষ ছিল। তিনি লাইট জ্বালিয়ে দেখলেন তার খাটের চাদর ভিজে আছে, পুরো চাদর এবং খাটের পাশে পানি পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না পানি কোথা থেকে আসলো। আর এতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন, তার খুব বেশিক্ষণ আগে কেউ ফেলে নাই। তিনি রান্নাঘরে যান এবং চা বানাতে দেন। বাথরুম থেকে ফেরত এসে তিনি দেখেন পুরা রুম থেকে আগের থেকে বেশি পানি। তিনি বুঝতে পারছিলেন না কোথার থেকে পানি, বাথরুম তো অনেক দূরে সেই রুম থেকে, এই পানি কোথা থেকে আসবে, এই রুমে পানির কোনো লাইনই নাই। আসলে ঘটনা কি তিনি বুঝতে পারছিলেন না। তো কাঁঠাল পচা গন্ধ আসছে দরজার ওপাশ থেকে, অথচ কাঁঠালের সিজন সেটা ছিল না। তিনি অতটা শিক্ষিত না, তাই চিন্তা করছিলেন কি করা যায় পেতে পারে। আর তিনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, ভাইরা তাকে কিছু তো উপকার করবে না এটা তিনি বুঝে গেছিলেন। এই 7 পাক চিন্তা করতে করতে সেদিন জানালায় চোখ পড়ে তার। রাত তখন 1টা বেজে গেছে
দেখলেন জানালার গ্রিল ধরে আছে 2 হাত দিয়ে কে যেন, এবং চেহারাটা পরিষ্কার। নিচতলা হওয়াতে তিনি চোর চোর বলে চিল্লাতে চিল্লাতে জানালা হতে 1 ফিট দূরত্ব যখন ছিল তার কাছে চলে যায়। চোর হলে সে পালাবে, কিন্তু সেই মানুষটা পালাচ্ছে না। তিনি কাছে যেতেই সেই মানুষটার হাতটা বেশ লম্বা হয়ে তার গলায় চলে আসলো। হাতটা এত লম্বা নর্মালি কোনো মানুষের হবে না। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এত বড় হাত। সকালে তিনি ঘর থেকে বের হন এবং তার মাকে বলেন এই অবস্থা। তার মারও অনেক বয়স, তিনি প্রপারলি কানে কিছু শোনেন না। তো সেই সেজো ভাই বলেন যে দুনিয়াতে তো পাপ কম করেন নাই, এখন এই জিনিস যদি আপনি দেখেন অবাক হবেন কেন? তো ভাইয়ের কথায় তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেদিন রাতে তিনি আবারও স্বপ্ন দেখেন। তিনি দেখলেন তিনি নদীর তীরে শুয়ে আছেন। 20-30 ফিট লম্বা একজন মানুষ তার সামনে আসে, জল্লাদের মতো শরীর, এবং জল্লাদরা মানে সেই খালি গায়ে, যারা তিনি জল্লাদ জেলে দেখেছেন সেই লোক মনে হবে এত বড় ধারালো দা তিনি আগে কখনো দেখেন নাই। তিনি সেই লোকটা তার গলাতে একটা সিম্পল কোপ দিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। তিনি বললেন, এটা আপনি কি করলেন? আমার মাথাটা ফেলে দিলেন, আমার কল্লাটা ফেলে দিলেন। তার শরীর থেকে তার মাথা আলাদা। তিনি ঘুমের মধ্যে গলায় অনেক ব্যথা অনুভব করতে লাগলেন। ঘুম ভেঙে যায়। তিনি সাহস করতে পারছিলেন না। কি দেখলেন? শরীরে কাঁথা দিয়ে তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। সেদিন রাতে আর ঘুম হয় নাই। এরকম করে প্রায় 6-7 দিন চলে যায়। তিনি মাঝে মধ্যেই দেখছিলেন সেই সব স্বপ্ন। ইতোমধ্যে তিনি নামাজ পড়া জেলে থাকতে শুরু করেছিলেন। মসজিদের হুজুরের কাছে গেলে বলেন যে খারাপ স্বপ্নের কথা কাউকেই বলতে নাই, যেহেতু আপনি বলেছেন সাদকা করে দেন, আর এই দোয়া এই সূরা প্রতিদিন পড়বেন। 2-1 দিন পর তিনি স্বপ্নে কাউকে না কাউকে দেখতে লাগলেন। প্রায় মাসখানেক পর তিনি যেহেতু এতদিন কিছু দেখছিলেন না, নর্মাল ছিলেন, রাতের বেলা ঘুমাতে যাবেন সেদিন রান্নাঘর থেকে রুমে এসে দেখেন একজন মহিলা বটি দিয়ে একটা বাচ্চার শরীর মাছের আঁশ যেভাবে ছড়ানো হয় সেভাবে বটির সাথে ঘষছে, এবং সেই মহিলা সেই বটিতে সে বাচ্চাকে ঘষছে, এবং বটিতে যতই ঘষছে বাচ্চাটা ততই হাসছে। এক পর্যায়ে তিনি চুপ করে দেখতে দেখতে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এই কে রে তুই? বিভৎস চেহারা সেই মানুষ দেখেই তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না। তিনি এতটুকু বুঝে গেছিলেন তার একটা শেষ সময়, কারণ তার আগের কাজ তার কিছু ছাড়ছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না, যেহেতু তার এসব জাদু কবজে আগে খারাপ অভিজ্ঞতা আছে, আর তান্ত্রিকের কাছে তিনি তার একটা খারাপ অভিজ্ঞতা আছে। তিনি কোনো মতেই সেই রাস্তায় যেতে চাচ্ছিল না কারোরই মাধ্যমে। তিনি এক প্রকার দোয়া পড়া শুরু করলেন এবং কাউকেই কিছু বলেননি, কারণ তিনি আসলে কোনো রকমের জায়গা রাখেননি কাউকে কিছু বলার। কিন্তু এই ঘটনার পর তিনি একজন মৌলবীর কাছে যান এবং জিজ্ঞেস করেন ঘটনাটা কি। মৌলবী বলেন, আপনি এই দোয়া এবং সূরা পড়ে রাতে ঘুমাতে যাবেন। যখনই তিনি এই দোয়া এবং সূরা পড়তো তখন তিনি দেখতো যে আর তিনি কিছু দেখছেন না। এর মধ্যে একদিন তার ছোট ভাই বেড়াতে আসলে তিনি তার সেজো ভাইয়ের ফ্ল্যাটে ছিলেন, পাশাপাশি ফ্ল্যাট। সেদিন রাতের বেলা তিনি হঠাৎ একটা চিৎকার শুনতে পান তার মার ঘর থেকে। তিনি সোফা রুমে ছিলেন, তার রুম ভাঙে এবং চারিপাশ অন্ধকার। তখনও চিৎকার সুর আসছে তার মার রুম থেকে। কি ব্যাপার, চিৎকার কেন? কিন্তু ঘটনাটা কি? কেউ তো চিৎকার শুনতে পাচ্ছে না। যদি কেউ চিৎকার শুনতে সবাই আসতো। লাইট জ্বালাতে গেলে তিনি দেখেন লাইট নাই, মানে ইলেকট্রিসিটি নাই। তিনি তার মা যে রুমে শুয়েছিল সেখানে যান। তিনি যেয়ে দেখেন বাইরে রাত ছাদে বোঝা যাচ্ছে তার মায়ের পায়ের সাইডে একজন মানুষ দাঁড়ানো। তিনি সোফা রুমে একটি মোমবাতি দেখেছিলেন। সেই মোমবাতিটা কোনো মতে নিয়ে এসে লাইটার ধরিয়ে ধরান এবং সেই রুমে যান, এবং তিনি ওই অবস্থায় সেই অবতারকে দাঁড়ানো দেখেন, এবং মানুষটা আর কেউ না। ওই মোমবাতির আলোতে তিনি দেখেন তার স্ত্রী শিউলি। তিনি চিৎকার করে ডাকতে থাকেন, শিউলি তুমি এখানে কি করো? তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি কিছুই বুঝি নাই, মাফ করে দাও আমাকে, তুমি নিয়ে যাও ওই জায়গা থেকে, আমি আর পারতেছি না, তুমি তোমার কাছে আমারে নিয়ে যাও। তিনি দেখলেন তার কোনো কথাই পাত্তা দেয় না সে অবয়বটা, এবং তার চোখের সামনে তার মাকে কেটে 8 টুকরা করলো এবং তাকে বলল, তোর সব কিছু আমি ধ্বংস করে দেব, এই টুকরাগুলো মাটিতে পুঁতে ফেল, না হলে লোকজন তোরে এসে আবার ধরবে। তুই দিন গুনতে থাক, তোর মাকে দিন গুনতে বলে গেছিলাম, এখন তোর পালা। এই বলতেই অবয়বটা দেয়ালে মিলে গেল। তিনি তার মার পাশ দিয়ে দেখলো যে হাওয়ায় মিলে যেতে। তিনি রুমে যে তার ভাইকে, কিন্তু তার ভাইয়ের বউ দরজা খুলে বলে, কি হয়েছে ভাই? তিনি বলে যে তার মা রুমে, আমি এরকম চিৎকার পেলাম, তো তুমি একটু আসো আমার সাথে। তখন বলে, আম্মাকে কই পেলেন? আম্মা তো আমার সাথে ঘুমাইছে আজকে, আপনার ভাই তো রাত্রেবেলা ঢাকা চলে গেল না। তিনি হতভম্ব হয়ে যায়। তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে, কোনোভাবেই ভালো, কোনো যাই হচ্ছে তার সাথে ভালো হচ্ছে না। এবং
তার মানে ফ্রাস্ট্রেশন লেভেলটা এরকম চলে আসছিল যে আল্লাহ নিতে হলে নিয়ে যাক, একবারে নিয়ে যাক, এগুলি না দেখায় নিয়ে যাক। তিনি তার ভাইয়ের স্ত্রী এবং তার মাকে সে রাতের ঘটনা জানায় এবং তার মা বলে, তুই কি করছিলি, এখন তো এটা তোকে যন্ত্রণা, তোকে জানতেই হবে। কি করছিস আমি জানি না, তবে যন্ত্রণা তুই পাবি, এটা তো সত্য কথা, তুই তো পাপ করছিস অনেক। তার পরের দিনই তার মা মারা যান এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো পরে তার ভাইরা আসে এবং তার মা লাশ দাফন করা হয় এবং তারপর রেফায়েত ভাইয়ের কাছে তার সেজো ভাই নিয়ে আসে তাকে। তো তার এই সমস্যার কথা তার ভাইরা শুনে একটা পর্যায়ে আশ্বস্ত করে তাকে রেফায়েত ভাইয়ের কাছে নিয়ে আসে। তো রেফায়েত ভাইয়ের সাথে যাত্রাবাড়ির কোনো এক জায়গায় তার দেখা হয়। তখন রেফায়েত ভাই বলেন, দেখেন আপনার সমস্যা আমাকে এই কয়েকদিনের বলছেন, আগে কি কিছু ঘটেছিল, কোনো খারাপ দিক অথবা কোনো খারাপ অংশ আপনার আছে আপনার জীবনে? তখন রেফায়েত ভাই বলছে যে দেখেন আপনি আগে বের করেন, রেফায়েত ভাইকে তিনি বলছেন যে আপনি আগে বের করেন আমার কি প্রবলেম, তারপরে আমি চিন্তা করবো আপনাকে বলবো কি বলবো না। রেফায়েত ভাই তার পরের দিনই জানিয়ে দেয় যে ওনার কাজ তিনি করবেন না এবং উনি অনেক কথা গোপন করছে, গোপন করা জিনিসপত্র তার বিন্দুমাত্র ইচ্ছা নেই এবং তিনি তার ওস্তাদদেরকেও ঘটনাটা বলেন নাই। পরের দিন তিনি সব কিছু বলেন রেফায়েত ভাইকে এবং রেফায়েত ভাই বলেন, দেখেন যা দেখছি তাই যাকে চিন্তা করছি সে করবে এমন না, তবে আমি আপনাকে জানাবো। সেদিন রাতের বেলা জাকির ভাই রাতের খাওয়া শেষ করে ঢোকে এবং দেখে মানে তার দেয়াল উপরের সিলিংয়ে অনেকগুলো ছোট ছোট বাচ্চা কান্না করছে, বাদুর যেভাবে ঝুলে থাকে সেভাবে, আর নিচে একজন মহিলা ঠিক একইভাবে একই বাচ্চার কয়েকটা টুকরা করছে। সেই মানুষটা তার স্ত্রী শিউলি। চারিপাশে রক্ত রক্ত বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নেন তার সেজো ভাই। তার ঘাড়ে তিনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন। বাসায় তাকে নিয়ে আসার পর রেফায়েত ভাইকে আনা হয় তাদের বাসায় একদিনের জন্য আনা হয়। তো রেফায়েত ভাই বাসায় ঢোকার আগেই 4-5 জন মানুষকে গেটের বাইরে দেখেন, একই রকম দেখতে, একই কাপড় পরা 4-5 জন মানুষ, অথচ রেফায়েত ভাই দেখছেন আর কেউ দেখছেন না। রেফায়েত ভাই যা বোঝার তা বুঝে গেছেন। তিনি বাসায় ঢুকলেন এবং যে রুমে তার সাথে ঘটনা ঘটেছে সব দেখছে, কিন্তু রেফায়েত ভাই কিছু বুঝতে পারছেন না। তবে বাড়ির সামনে তিনি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং জাকির ভাই কিছুই দেখছিল না এবং সেই মুহূর্তে সেই মানুষটা পা দিয়ে কি যেন একটা মাটি চাপা দিচ্ছে তাদের বাড়ির সামনে। তো সেদিন রাতে রেফায়েত ভাই ওইখানকার একটা হোটেলে থাকে এবং রেফায়েত ভাই তাদের বাসায় মানে রেফায়েত ভাইকে তাদের ওস্তাদরা বলে যায় তুমি বাসায় থেকো না, তো তিনি ওই বাসায় ছিলেন না। তো রেফায়েত ভাই তার ওস্তাদদেরকে জানান ঘটনা এবং এই লোক আগে একটা মার্ডার কেসে জেলে ছিল, জেল থেকে আসার পর এই জিনিসগুলো তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তো রেফায়েত ভাই জিজ্ঞেস করে কি করা যায় তার জন্য, তিনি তো এমনিই পাপী। তখন তাদের ওস্তাদের মধ্যে একজন বলেন যে শয়তানের প্ররোচনা খুব খারাপ জিনিস, একবার তোমাকে বিপথে নিয়ে গেলে সেখান থেকে ফেরত আসা সম্ভব না। সে তোমাকে তার শেষ খারাপ দিক দেখিয়ে ছাড়বে, তুমি বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলবে, তুমি তা জানবেও না এবং তুমি সেটাতেই ভালো মনে করবে। তাই হয়েছে, যে তান্ত্রিকের কথায় তিনি এসব করেছিলেন সেই তান্ত্রিক একজন শয়তান পূজারী ছিল। সে শয়তানকে বিভিন্ন ধরনের উপায়ে খুঁজে সাহায্য করত। এই তান্ত্রিকের কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বস্ব হারিয়েছে। বাবা মা সবাই তাকে ছেড়ে চলে গেছে, তাকে হয়তো মেরে ফেলবে। কিন্তু ঘটনা হচ্ছে সে জেল থেকে বের হয়ে সেই তান্ত্রিকের ঘর দুয়ার ভেঙে আসছে, যার প্রতিষেধ হিসেবে তান্ত্রিক এখন শয়তানের সহিত মানে কোন একটা শ্মশান ঘাট থেকে একটা দেওজিন পাঠিয়েছে এখানে। তার দেওজিনের সাথে কিছু জিনও আছে সাথে। তুমি কথা বলো, তুমি তার মধ্যে তাকে ডেকে নিয়ে আসো, থলের বিড়াল বের হয়ে যাবে। একদিনের মধ্যে মানে একদিনের কথা ছিল সেখানে থাকার রেফায়েত ভাইয়ের, কিন্তু তিনি আরেকদিন বেশি বাড়িয়ে নেন এবং পরের দিন তাকে হোটেল কক্ষে রেফায়েত ভাই নিয়ে যান এবং সেই বদজিনকে নিয়ে আসেন। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রেফায়েত ভাই রিচুয়াল পালন করে যতই চেষ্টা করছে কিন্তু সে কোনো কথা উত্তর দিচ্ছে না। তার সাথে তার একজন ওস্তাদ ছিল, বলে যে তুমি এই পানিটা ছিঁড়া দাও, কথাও চলে আসবে। হঠাৎ করে কথা আসলো, মরণের জন্য কি তুই প্রস্তুতি নিতে চাস? তো প্রথমে কথাটা বোঝা না গেলেও 2-3 পরেই বোঝা গেল যে তিনি এইসব কথা বলছেন। রেফায়েত বলছেন কি ঘটনা, এরকম জিম্মি করে ভয় দেখানোর মানে কি? পারলে নিয়ে যান, এতটা ভয় কেন? সে পাশ থেকে উত্তর আসে, ওকে আমরা অমাবস্যার দিন সেই জঙ্গলে নিয়ে গিয়ে ওর কলিজা খেয়েই ঝামেলা শেষ করব। তো রেফায়েত ভাই বলে ঠিক আছে, ঝামেলা না হয় শেষ করলেন, আগে বলেন এরকম কেন করছেন। রেফায়েত ভাই ইতোমধ্যে অনেক হাসি কান্নার শব্দ দেয়াল থেকে শুনতে পাচ্ছিলেন। ঘর ভর্তি লোকজন বুঝাই যাচ্ছিল, কিন্তু রুমে তারা মাত্র 2 জন। আস্তে আস্তে ঘটনা বলতে শুরু করে এবং রেফায়েত ভাই প্রেসার দিতে থাকে, রিচুয়াল করে কিছু পানি ছিটাতে থাকে। অনেকক্ষণ পরে লাইনে আসে।
প্রথমে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে থাকে, কিন্তু রেফাত ভাই সেগুলো বিশ্বাস করছিলেন না। সেই মানুষকে জিন বলতে থাকে, সেদিন রাতে জাকিরের স্ত্রীকে টুকরা টুকরা করেছে তার বন্ধু, এবং সেই লাশের জানাজা পর্যন্ত হয় নাই। সেই লাশের টুকরাগুলো হাড়ে পরিণত হয়ে সেগুলো ক্ষেতের কোণে ফেলে রাখা হয় পোস্টমর্টেম শেষে। সেগুলো কিছু তাদের খাদ্যে পরিণত হয়েছিল। সেই পিশাচগুলো ছিল তাদের গরুর সেই যান্ত্রিক যে পাঠিয়েছিল সেই। এবং জাকির সম্পূর্ণ হিতাহিত জ্ঞানহীন অবস্থায় ছিল। যে ছেলেটা জবাই করেছিল সে তার স্ত্রীর সম্ভ্রমহানি করেছিল সেই রাতে এবং সেই জঙ্গলে। তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। তার স্ত্রী অনেকবার বলেছে, আমি অন্তঃসত্ত্বা, আমাকে আমার এরকম ক্ষতি করেন না। ভুলিয়ে ভালিয়ে সাদা সিধে মানুষটাকে তারা মেরে ফেলেছে, এবং তার বন্ধুদের সহযোগিতায়। সেই তান্ত্রিকের শয়তান জাকিরকে দিয়ে এই তার স্ত্রীর খুন করেছে, এবং সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। জাকির যাই করেছে তার তখন কিছুই মাথায় ছিল না। তার বন্ধু যে জবাই করেছে তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল, আমরা আগেই বলেছি। লাশগুলো 8 টুকরা করে 8টি গর্তে ভরে রাখা হয়েছিল, এবং 8টি গর্ত থেকে লাশ উদ্ধারের পর জাকির যে কাপড় খুলে রাখা হয়েছিল সেদিন রাতে, সেই কাপড় কোনো না কোনোভাবে তান্ত্রিকের কাছে পৌঁছে দেয় তার আরেক বন্ধু। তার সেই বন্ধু তার স্ত্রীকে পছন্দ করত, এবং একই তান্ত্রিকের মাধ্যমে জাকিরকে ধ্বংসের পরিকল্পনা করে, এবং জাকিরকেই দিয়ে সেই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রীকে মেরে ফেলে। তার বন্ধু এখন জেলে, কিন্তু সেই কবিরাজটি তার সব ক্ষতি করেছে, এবং আমরা তারই কাজ করছি, আমরাও জিম্মি। রেফাত ভাই পরে তাদের ওস্তাদেরকে ঘটনাটা বলে, এবং ওখানে ও যে অবস্থা ছিল সে তো ঘটনা সব শুনেছেনি। তখন ওস্তাদরা বলে যে সেই তান্ত্রিকের কি হবে সেই তান্ত্রিক জানে না। দুনিয়াতে যা করেছে সে তার এসবের অপব্যবহার করেছে, হারামভাবে করেছে, কঠিন বিচারে তার পতিত হতে হবে। যাই হোক, আমি ঘটনাতে চলে যাই 2018 সালের বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ঘটনা। বলে রাখা ভালো, আমি 2017 সালে যশোর পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করি। ডিপ্লোমা শেষ করে উদ্দেশ্য ছিল মিনিমাম 1 বছর চাকরি করে তারপর আবার বিএসসিতে ভর্তি হব, কারণ আজকাল চাকরির ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্ট। যা ভাবনা তাই কাজ। নতুন চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। আল্লাহর রহমতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি চাকরির জন্য। আমার এক কাকার মাধ্যমে খুলনার বাগেরহাট জেলার মংলাতে একটা জায়গায় আমি 2018 সালের ফেব্রুয়ারিতে একটি ইন্ডিয়ান কোম্পানিতে আমি চাকরি শুরু করি। প্রসঙ্গত আমি বলে রাখি যে আমি কোম্পানির নাম বলবো না। যাই হোক, নতুন চাকরি আর নতুন ইঞ্জিনিয়ার হিসেবে বেশ মজাই লাগছিল চাকরি করতে। নতুন হিসেবে কাজ বুঝতে একটু সময় লাগছিল। কিছু মাস কাজ করার পর পুরো কাজ যখন আয়ত্ত করে ফেলি তখন আমাকে কোম্পানির অফিস থেকে পুরো একটা সাইট ইনচার্জ হিসেবে নিয়োগ দিল। আমি নিজেকে ইনচার্জ হিসেবে ভাবতে বেশি ভালো লাগছিল আমার কাছে। আমার আন্ডারে 2 জন সুপারভাইজার এবং 36 জন লেবার কাজ করত। এত বড় টিম আমি চালাবো ভাবতেই আনন্দ লাগছে। বলে রাখি, আমাদের প্রজেক্টে 24 ঘন্টায় কাজ চলত। সকাল 8টা থেকে রাত 8টা ডে শিফট, এবং রাত 8টা থেকে সকাল 8টা নাইট শিফট। প্রথম কিছু মাস আমার ডিউটি দিনের বেলাতেই ছিল। এরপর 3-4 মাস আমার ডিউটি চেঞ্জ করে রাতে দিয়ে দেওয়া হলো। বাধ্য হয়ে রাতের ডিউটি নিতে হলো। প্রথম রাতে একটু সমস্যা হচ্ছিল, পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু তখন বুঝিনি এই রাতের ডিউটি আমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের কাজের এরিয়াতে বাইরে প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা কলোনি আছে। লেবারদের জন্য আলাদা কলোনি আর অফিসারদের জন্য আলাদা কলোনি। তবে দূরত্ব বেশি না বলে হেঁটেই যেতে হয়, এবং 4-5 মিনিট সময় লাগে। অফিসার্স কোয়ার্টার বা কলোনি যেটা আছে সেখানে ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার, আর লেবার কলোনিতে ওয়ার্কাররা থাকে। নাইট শিফটে ডিউটি করার সময় রাতে আমাদের অফিসের কলোনিতে রাতের খাবার খেতে দিয়ে যেতে হতো। বলে রাখি, অফিসের কলোনিতে যেতে হলে একটা কাশবনের ভেতর থেকে যেতে হতো। কাজের তেমন চাপ না থাকলে রাতে আগেই খেতে চলে যেতাম, এবং যেদিন একটু চাপ থাকতো সেদিন যেতে একটু রাতই হয়ে যেত। তারিখ ঠিক মনে নেই, সেদিন
কাজের চাপ তেমন না থাকায় রাত 9টায় খেতে চলে আসি অফিসার্স কলোনিতে। খাওয়া শেষ করে রুমে ঢুকি রেস্ট নেওয়ার জন্য। রেস্ট করে আবার তাড়াতাড়ি করে আমি আমার ওয়ার্কিং এরিয়াতে চলে যাই। আমি আমার এরিয়াতে ঢুকতেই দেখি জটলা হয়ে লোক বসে আছে এবং তারা গল্প করছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। স্যার বসেন বলতেই একজন চেয়ারে গিয়ে দিল। আমি একটু ধমকের সুরেই বললাম, কাজ বাদ দিয়ে সবাই বসে গল্প করছেন কেন? সবাই চুপ করে আছে। হঠাৎ লেবারদের মধ্যে একজন বলে উঠল, স্যার আপনি ঘটনা কিছু জানেন না? আমি বললাম, কিসের ঘটনা? বলে রাখি এখানে যে আমি রাতে ডিউটি করার পর সারাদিনই এক প্রকার ঘুমাতাম, শুধু খাওয়ার সময় উঠতাম, ঘুম না আসলেও শুয়ে থাকতাম। যাই হোক, আমি চেয়ারে বসতে বসতে লেবারটি বলল, স্যার গতকাল রাতে তো লেবার কলোনিতে একজনকে ভূতে ধরেছিল। ভূতের কথা শুনে একটু আগ্রহ হলো ঘটনা জানার জন্য। এবার সবাই দেখলাম একটু নর্মাল হয়ে জড়সড় হলো। সে বলতে লাগলো, আমাদের কলোনিতে গতকাল মাঝরাতে হঠাৎ কান্নার আওয়াজ, গুনগুন কান্না। একজন বুঝতে পারলো তার খাটের পাশ থেকেই কান্নার আওয়াজ আসছে। সে ভয়ে অন্য একজনকে ডাক দিল। এবার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এভাবে বাড়তে বাড়তে এত তীব্র হলো যে কেউ আর ঘুমোতে পারলো না। এক প্রকার সবাই ঘুম থেকে উঠে গেল এবং রুমের আলো জ্বালানো হলো। কান্নার শব্দ কোথা থেকে আসছে তাই খোঁজা হলো। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা ছেলে তারই বেডের নিচে বসে কাঁদছে। সবাই তাকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো, কিন্তু কিছুতে তাকে বাইরে বের করা যাচ্ছিল না। তাদের মধ্যে অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসার কথা মনে পড়ছে তাই কাঁদছে। বলে রাখি, এই ছেলেটি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল। আবার অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসা থেকে কোনো খারাপ সংবাদ এসেছে তাই কাঁদছে। একজন ওর হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেটির গায়ে এত শক্তি ছিল যে ধরাধরি করার পরও ছেলেটিকে খাটের নিচ থেকে বের করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ছেলেটি নিজে থেকেই বের হয়ে আসলো। ছেলেটি বের হবার পর সবাই যা দেখলো তা দেখবে বলে কেউ ভাবেনি। সবাই দেখলো ছেলেটির চোখ একদম রক্তের মতো লাল। সবাই দেখে অনেকটা ঘাবড়ে গেল। তখন রাত 1:30 বাজে। এত রাতে কোথায় যাবে, কি করবে ভেবে না পেয়ে সকালে অথরিটিকে জানানো হবে এই ভেবে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। ছেলেটির তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে সেও ঘুমিয়ে পড়ল। যাই হোক, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। ওই রাতে তখন রাত 3টা হবে, একজন বাথরুমে যাবে বলে উঠল। রুমের আলো জ্বালাতেই দেখল সেই ছেলেটি শূন্যের ওপর ভেসে আছে আর তার বিছানা উল্টা পাল্টা করে। সে এটা দেখেই চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে আবার সবাই জেগে উঠল। উঠে সবাই একই অবস্থা দেখলো। যাই হোক, ওই দিনের বেলা ঘটনা ওখানে শেষ হলো। এসব বলার মাঝখানে দেখলাম একটা লোক দৌড়ে আমাদের দিকে আসছে। এসে সে হাঁপাতে হাঁপাতে বলছে, স্যার আমাদের কলোনিতে খুব খারাপ অবস্থা, মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। আমি বললাম, কি হয়েছে আবার? আজকেও রাতে হঠাৎ কান্নার শব্দ। সবাই আজকেও খুঁজতে খুঁজতে দেখলো আমাদের খালেক ভাই রুমে বাইরে বসে গুনগুন করে কাঁদছে। সবাই মিলে তাকে তুলে রুমের ভেতরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খালেক ভাই গায়ে এত ওজন আর শক্তি, কেউ তার সাথে পারছে না। আমি বললাম, কোন খালেক ভাই? আমাদের হেল্পার খালেক ভাই। সে বলল, জি স্যার। এবার কথা শুনে মনে আমার ভয় ঢুকে গেল। সবাই মিলে সেখানে গিয়ে দেখি খালেক ভাই রুমে খাটের উপর বসে আছে চোখ বন্ধ করে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, উনি রুমের বাইরে বসে কান্না করছিলেন। তা হঠাৎ কান্নার আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে দেখলাম সে বাইরে বসে কাঁদছে। তাকে যেই ধরতে যাচ্ছে তাকেই ধাক্কা মারছে, আর এত জোরে ধাক্কা মারছে যে ছিটকে পড়ে যাচ্ছে। এরপর সে নিজে খাটের উপর বসল, এরপর বসেই আছে। যাই হোক, এরপর সবাই কাজের এরিয়াতে চলে আসলাম। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে জানতে পারলাম খালেক ভাই কোনো কথা বলছেন না, আর সারা রাত ওইভাবে বসেছিলেন। ফজরের পরে তিনি ঘুমিয়েছেন, এখন পর্যন্ত ঘুমিয়েই আছেন। সকালে আমাদের অফিস থেকে দেখতে আসলো তারা, এসে সব কিছু দেখে গেল আর হুজুর দিয়ে একটা মিলাদের ব্যবস্থা করার কথা বলে গেল। ওই দিন বিকালে মিলাদ হলো। যাই হোক, পরদিন রাতে আমি আবার ডিউটিতে আসলাম। এসে গল্পে গল্পে এই জায়গার ইতিহাস জানলাম। এখানে এসে বিল ছিল, বিলের পাশে ছিল বিশাল শ্মশান। এই উপজেলার সব হিন্দু লাশ এখানেই পোড়ানো হতো। এছাড়াও এখানে যুদ্ধের সময় গণকবর দেয়া হয়েছিল। তাছাড়াও এই জমি দখলের জন্য নাকি অনেক মানুষকে মেরে তার সেখানে কবর দেয়া হয়েছিল। গল্পে গল্পে উঠে আসলো আরও অনেক কথা। আমাদের এক
অপারেটরও নাকি দেখেছে একটা মহিলাকে অনেক আগে। সে মেশিন চালাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা মহিলা এসে বলল, আমাকে একটু পুকুর কেটে দে, আমি এখানে গোসল করব। এছাড়াও নাকি অনেকে এখানে দুটো সাদা ঘোড়া দৌড়াতে দেখেছে। আরও একজন বলছে একটা মহিলা আর দুটো বাচ্চা নাকি একসাথে হেঁটে যেতেও দেখেছে। যাই হোক, মিলাদের পর লেবার কলোনিতে আর তেমন কিছু ঘটেনি। এরপর ঘটল আমাদের বেসিন প্ল্যান্টে, যেখানে কংক্রিট মিক্সিং হয়। আমাদের বেসিন প্ল্যান্ট সুপারভাইজার রাতে চেয়ারে বসেছিলেন। বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসে। কখন তিনি ঘুমিয়ে পড়েন, হঠাৎ তিনি ফিল করেন যে কেউ যেন তার পা ধরে টান দিয়েছে। তিনি একরকম চেয়ার থেকে পড়েই গেলেন। এরপর দেখলেন যে কে যেন তার সামনে থেকে সাদা কাপড় পরা কেউ একজন দৌড়ে চলে গেল। তিনি তাকে প্রায়ই দেখতেন সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে যায়। পরের দিন সকালে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। এসব শোনার পর আমার ভয় বেড়ে গেল। আমি অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে আমি বাসায় ফোন দিয়ে বললাম আমার এখানে এসব হচ্ছে। বাসা থেকে বললো, তোর যদি ভয় লাগে তাহলে ডে শিফটের ডিউটি নে, যা বলা তাই কাজ। আমি পরের দিন অফিসে গিয়ে বললাম, স্যার আমি নাইট করব না। তারা কোনোভাবে আমাকে ডেতে দিল না। বললাম দিল না, এবং অনেক দিন তো হলো স্যার, এবার ডে ডিউটি দিন। আমি প্রজেক্ট ম্যানেজারকে বললাম, এবং তিনি বললেন যে আর কিছুদিন করেন, এরপর দিব। এই অবস্থায় কেউ নাইট নিতে চাচ্ছে না। পরিবেশ শান্ত হলে অন্য কাউকে আপনার জায়গায় রিপ্লেস করে দেব। যাই হোক, কোনোভাবেই ডেতে ডিউটি নিতে পারলাম না। রাতে খেতে যাওয়া বন্ধ করে দিলাম। এরপর অনেক দিন যাবৎ আর কোনো এরকম ভয়ঙ্কর কিছু শুনিনি। পরে মন থেকে ভয়টা একটু দূর হলো। তারিখ 28 সেপ্টেম্বর 2018। প্রতিদিনের মতো আজও নাইট ডিউটিতে গেলাম। কাজের তেমন কোনো চাপ নেই। আমার খুব মাথা ব্যথা করছিল। স্যারকে ফোন দিয়ে বললাম, স্যার আমার মাথা ব্যথা করছে, আমি আজ যেতে পারবো না। স্যার বলল, আরফান আজ যেতেই হবে, কারণ আজ সুপারভাইজার দুজন যায়নি, আপনি না গেলে কাজ দেখবে কে? বেশ ধমকের সুরেই বলল, আপনাদের জন্য কি কোম্পানি লস করবে নাকি? আমি রাগ করে বের হয়ে পড়লাম। কাজের এরিয়ার উদ্দেশ্যে একটা টেবিলে মাথা নিচু করে শুয়ে আছি। একজন লেবার এসে বলল, কি হয়েছে স্যার, এমন করে শুয়ে আছেন কেন? আমি বললাম, ও মারুফ ভাই বসেন, আমার খুব মাথা ব্যথা করছে। স্যারকে বললাম, স্যার আমাকে উল্টো ধমক দিল। মারুফ ভাই আমাকে বলল, স্যার আপনি রুমে যে 1 ঘন্টা একটা ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর এখানে আমি সামলে নেব। যদি কোনো প্রয়োজন হয় আপনাকে জানাবো, আপনি না হয় তখন আসবেন। তার কথা মতো আমি 9:30টার দিকে রুমে চলে যাচ্ছি। এসে লাইট অফ করে ঘুম দেই। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙলো। মারুফ ভাই ফোন করেছে। ফোন ধরতে বলল, স্যার ক্লায়েন্ট স্যার এসেছে, আপনাকে খুঁজছে। আমি তাকে বলেছি আপনি অসুস্থ, তবুও আপনাকে চাচ্ছে, আপনি একটু আসলে ভালো হতো। আমি আসছি বলে ফোন কেটে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1:36। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কোম্পানির দেয়া নতুন রেইনকোটটা গায়ে লাগিয়ে বের হয়ে পড়লাম। তখন আমার মাথায় ভূত প্রেতের কোনো চিন্তাই ছিল না। ফোনের টর্চ জ্বালিয়ে কাশবনের মাঝ দিয়ে যাচ্ছি। যখন কাশবনের ঠিক মাঝে পৌঁছালাম তখন কেমন যেন ভয় লাগতে শুরু করলো, আর আগের কথাগুলো মনে পড়তে লাগলো। সূরা পড়তে পড়তে আমি এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেরে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো লেবার হবে। মনের সাহস নিয়ে আমি আরও দ্রুত হেঁটে গেলাম। উদ্দেশ্য ওই লোকটাকে ধরা, ওনার সাথে সাথে কাশবন পার হব। কিন্তু কাছে যেতেই বোঝা যাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা। আমি ভাবলাম মহিলা আসবে কোথা থেকে, এখানে তো কোনো মহিলা কাজ করে না। আরও কাছে গেলাম, যেতে দেখি না, আসলেই একটা মহিলা, কোলে একটা বাচ্চা। আমি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। মহিলাও দাঁড়িয়ে গেল। আমি ভয়ে তাকিয়ে আছি। মহিলাটা পেছনে ফিরে আমার দিকে যা দেখলো তা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। দেখলাম মহিলার কোনো চোখ মুখ নেই, ফুটবলের মতো সমান মুখ, আর কোলে একটা বাচ্চা তার হাতে, এবং সেই বাচ্চাটার একটা কাটা হাত ঝুলছে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। মারুফ ভাই ফোন করেছে। ফোন বাজছে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারছি না। ভয়ে পাথর হয়ে গেছি। আমি জোরে জোরে সূরা পড়তে লাগলাম। হঠাৎ দেখি আমার সামনে মারুফ ভাই সহ আরও কয়েকজন। সামনে সেই মহিলা নেই। মারুফ ভাই আমাকে এসে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আমি তখন কিছু বলছি না। তারা আমাকে ধরে কাজের এরিয়াতে নিয়ে গেল। চেয়ারে বসলাম, পানি খেলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না, কারণ কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। আমার সাথে কি হচ্ছে সব আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি যেন কিছুতেই
চাচ্ছি না কেউ আমাকে জোর করে করাচ্ছে এবং চেষ্টা করে কথা বলতে পারছি না। মারুফ ভাই বলল, আমি স্যারকে ফোন দিলাম আসার জন্য, স্যার বলল আমি আসছি। এরপর একজন হুজুর আমাকে বলল, আপনি এগিয়ে যান, আপনার স্যার ভয় পেয়েছে, কাশবনের মাঝে দাঁড়িয়ে আছে। এই শুনে আমি স্যারকে ফোন দিলাম কিন্তু ধরেননি, তাই আমি দৌড়ে এসে দেখি সত্যি সত্যি আপনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না ওই লোকটাকে। ওনার কথা মতো আমি কিছু না ভেবেই দৌড়ে চলে এসেছি। আমি একটু স্বাভাবিক হলাম। এরপর ঘটনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আরও খারাপ ঘটনা। আমি অন্য একজনকে চুপ করে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছি। মারুফ ভাই আমাকে দেখার জন্য আমার সাথে দিয়েছিল। হঠাৎ আমি টেবিলে চেয়ার ফেলে দিয়ে আমার সামনে বসা লোকটিকে কামড় দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমার সামনে বসা লোকটি আমাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না। তাদের কথা মতো আমার গায়ে নাকি এত শক্তি ছিল যে কোনো সাধারণ মানুষের গায়ে এত জোর থাকে না। এসব দেখে বেশ কয়েকজন এসে আমাকে ধরতে চাইল। আমাকে 3-4 জন মিলে ধরেও রাখতে পারছিল না। এই ঘটনাটুকু আমি মারুফ ভাইয়ের কাছ থেকে জেনেছি, কারণ এই সময় কি হয়েছিল তা আমি জানি না। পরদিন সকালে আমাকে এগুলো বলা হয়েছিল। এর পরের দিন আমি ডিউটিতে যাইনি। এই ঘটনা ঘটার 2 দিন পর আমি চাকরি ছেড়ে চলে আসি। কোম্পানি আমাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই। যে কোনোভাবেই হোক আমি সেখানে রেজিগনেশন লেটার দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এরপরে সেখানে খোঁজ নিয়ে জানতে পারি যে খাটের নিচে বসে যে ছেলেটা কান্না করছিল তার সাথেই নাকি এই খারাপ জিন ছিল। সেই ছেলেটা চাকরি থেকে চলে যাওয়ার পর থেকে নাকি এমন আরও অনেক কিছু ঘটেছে, মানে আরও অনেক কিছু ঘটেনি। তো এই ঘটনা আমার আছে যা আমি এখানকার মানুষের মুখ থেকে শুনেছি। সুযোগ হলে আরও ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো এবং আমি চাই এই ঘটনা সবাই জানুক। এবং এখানে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বর্তমানে ঢাকাতে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি বিএসসি করছি। দোয়া করবেন আমার জন্য। আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা বলার মতো সাহস আমার নেই, তাই ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন। আমি আশা করব যে এর পরে আপনি নিশ্চয়ই একদিন স্টুডিওতে এসেও আপনার ঘটনাটি শেয়ার করবেন। আমি একটা আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যেই ঘটনাটি বলবো, এই ঘটনাটি শুরু হয় প্রায় 300 বছর আগে। 300 বছর আগে একটি ঘটনা যা আমি এখন শেয়ার করব আপনাদেরকে। ভারতের পূর্ব অঞ্চলে ছিল এক সমৃদ্ধ রাজ্য, তার নাম চন্দ্রগ্রহ। এই রাজ্যের রাজা ছিলেন প্রতাপশীল মহেন্দ্র সিং। তার রাজত্বে কোনো অভাব ছিল না, কিন্তু রাজার একমাত্র পুত্র যুবরাজ বিক্রম ছিলেন স্বভাবগতভাবে দুর্বল এবং ভীতু। রাজা সব সময় তার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত থাকতেন। বিক্রমকে শক্তিশালী করার জন্য রাজা মহেন্দ্র সিংহের সেনাপতি তাকে পরামর্শ দিলেন, মহারাজ, পার্শ্ববর্তী রাজ্য কালিদা এর তান্ত্রিক বিদ্যা বহু বছর পর্যন্ত বিখ্যাত। তাদের গুরু কালীচরণকে দিয়ে যদি যুবরাজের জন্য কোনো একটি বিশেষ শক্তি বন্ধন করানো যায়, তবে যুবরাজ সকল ভয় কাটিয়ে উঠবেন। রাজা তো শুনলেন, তিনি কিন্তু তার সেনাপতির কথায় সম্মতি দিলেন এবং কালীচরণে এলেন চন্দ্রগ্রহে। এর একটা রাজ্য, যাই হোক। এই কালীচরণ ছিলেন অত্যন্ত ধূর্ত এবং প্রচণ্ড ক্ষমতালোভী একজন তান্ত্রিক। তিনি রাজাকে বললেন, মহারাজ, যুবরাজের দুর্বলতা নিছক শারীরিক নয়, এটি আত্মার দুর্বলতা। আমি এমন এক তন্ত্র সাধনা করব যার মাধ্যমে আমি একটি অক্ষয় শক্তি চক্র তৈরি করব। এই চক্রই যুবরাজকে অদম্য সাহস দেবে। তবে এর জন্য এক বিশাল বলিদান দিতে হবে যে রাজা। এবার রাজা জানতে চাইলেন, কি সেই বলিদান? কালীচরণ মৃদু এবার হেসে হেসে বললেন, পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহের 7টি প্রাচীন মন্দিরের পবিত্র প্রদীপ থেকে তেল সংগ্রহ করে শ্মশানের মাঝখানে অবস্থিত মৃত্যু শিলার উপর সেগুলো উৎসর্গ করতে হবে। যে
এর বিনিময়ে যুবরাজ চিরদিনের জন্য অদম্য হবেন, অনেক শক্তি হবে তার, কোনো ভয় থাকবে না। তবে একটি ক্ষুদ্র শর্ত আছে, প্রতি বছর অন্তর রাজবংশের একজন সদস্যকে স্বেচ্ছায় সেই শক্তি চক্রে রক্ত খাজনা দিয়ে বলিদান হবে। যদি না হয় তবে চক্রটি অভিশাপ হয়ে পুরো রাজবংশকে গ্রাস করবে। তার কথা শুনে এবার শর্ত অনুযায়ী রাজা মহেন্দ্র সিংহ নিজের পুত্রের ক্ষমতার লোভে সেই ভয়ঙ্কর চুক্তিতে রাজি হয়ে গেলেন। কালীচরণ তার কালো জাদু প্রয়োগ করলেন, মানে কালো জাদুর প্রসেস তৈরি করে সে কালো জাদু তৈরি করা শুরু করলেন। এক ভয়ঙ্কর পূর্ণিমার রাতে যখন চাঁদ রক্তিম আভায় ঢেকেছিল শ্মশানের মৃত্যুশিলার উপর, তিনি সেই অক্ষয় শক্তি চক্র প্রতিষ্ঠিত করলেন। এই জাদুর ফলেই যুবরাজ বিক্রম রাতারাতি এক সাহসী এবং দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হলেন। কিন্তু অভিশাপ শুরু হলো প্রথম 25 বছর পূর্ণ হলো। রাজা মহেন্দ্র সিংহ যিনি তখন বার্ধক্যে উপনীত হলো, সেই রক্ত খাজনা দিতে অস্বীকার করলেন। তিনি ভেবেছিলেন কালীচরণের চুক্তি হয়তো মিথ্যা ছিল। ঠিক সেই রাতেই চন্দ্রগড়ের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল, রাজবাড়ির সব আলো নিভে গেল। রাজ্যের ইতিহাসে প্রথমবার দেখা গেল বিক্রম, যিনি এখন রাজা, মধ্যরাতে নিজের তরবারি হাতে নিয়ে রাজসভার দিকে ছুটে যাচ্ছেন। এইবার পরের দিন সকালে দেখা গেল রাজা আর রাজার প্রধানমন্ত্রী এবং রাজকোষের রক্ষক রহস্যময়ভাবে তাদের মৃত্যু হয়ে গিয়েছে। তাদের শরীরে ছিল গভীর ক্ষত, যা দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র পশু তাদের ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। রাজ্যের মানুষ ভয়ে গুজব রটাতে শুরু করলেন, রাজা বিক্রম আসলে একটা রক্ত পিপাসু নিশাচরের মতো হয়ে আছেন। নিশাচর এরপর প্রতি 25 বছর অন্তর সেই শক্তি চক্রের অভিশাপ প্রকট হতে লাগলো। চন্দ্রগের সিংহাসনে যিনিই বসতেন, 25 বছর পূর্ণ হওয়ার পর তিনি ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ শুরু করতেন। প্রতি বছর পর পর পূর্ণিমার রাতে রাজবংশের একজন সদস্য গভীর ঘুমে থাকাকালীন মারা যেত এবং তাদের দেহ থেকে সমস্ত রক্ত শুষে নেওয়া হতো। সাধারণ মানুষ জানতো এটি এক নিশাচর রাজার প্রকাণ্ড কাজ, কিন্তু আসলে এটা ছিল সেই কালো জাদুর অভিশাপ যা রাজবংশকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছিল। এইবার তারা বুঝতে পারছিল না সেই অক্ষয় শক্তি চক্র এখন আর শক্তি দিচ্ছে না, বরং বংশের রক্ত শোষণ করে নিজের ক্ষমতা বজায় রাখছে। রাজবাড়ি ধীরে ধীরে একটি আতঙ্কের স্থানে পরিণত হলো। এই ঘটনার 300 বছর পর সেই রাজবংশের শেষ বংশধর আর্য সিংহ, এই আর্য সিংহের উপর অভিশাপের ভার পড়ল। আর্য সিংহ ছিল অত্যন্ত আধুনিক ও প্রগতিশীল। তিনি এই কালো জাদুর অভিশাপকে বিশ্বাস করতেন না, যতক্ষণ না তার জন্মদিনে তার ছোট বোনের ঘরকে রক্তশূন্য দেহে উদ্ধার করা হলো। ঘটনাটি ঘটেছিল 25 বছর পূরণ হবার রাতে। আর্য যে রাজা ছিল তিনি প্রতিজ্ঞা করলেন, যে করে হোক এই অভিশাপের মূল অর্থাৎ সেই শ্মশানের মৃত্যু শিলায় প্রথিত শক্তি চক্রকে ধ্বংস করতে হবে। তিনি গোপনে সেই জীর্ণ শীর্ণ গুপ্তরক্ষী মন্ত্র বই সন্ধানে গেলেন, যা প্রথম রাজা মহেন্দ্র সিংহের সময় লেখা হয়েছিল। বইটি খুঁজে পেয়ে তিনি জানতে পারলেন যে এই শক্তিটি শুধু
তখনই ধ্বংস করা যেতে পারে যখন এক বিশুদ্ধ আত্মা স্বেচ্ছায় নিজের জীবন দিয়ে চক্রটিকে নিষ্ক্রিয় করবে। এর অর্থ হলো রাজবংশের একজন সদস্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এবার এক অমাবস্যার রাতে যখন রাজবাড়ির অলিন্দে সেই কালো ছায়া ঘোরাফেরা করছিল, আর্য সিংহ সেই শ্মশানের মৃত্যু শিলার কাছে গেলেন। তিনি দেখলেন মাটি ফুঁড়ে সেই ভয়ঙ্কর কালো জাদুটি সামান্য আলো বিতরণ করছে এবং হাতে এক প্রাচীন তলোয়ার নিয়ে আর্য কালীচারণের সেই পুরনো মন্ত্রকে উল্টো করে উচ্চারণ করলেন। আর্য নিজের জীবন উৎসর্গ করে সেই চক্রটিকে ভাঙলেন। যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন চন্দ্রগ্রহের উপর থেকে সেই কালো মেঘ চিরদিনের জন্য সরে গেল। অভিশাপটি চিরতরে মুক্ত হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল রাজবাড়ির নীরব, কিন্তু তারা অনুভব করল শত বছরের সেই রক্ত পিপাসু সায়ানহের অভিশাপ আজ আর নেই। রাজবংশ শেষ হলো, কিন্তু গ্রাম মুক্ত হলো সেই ভয়ঙ্কর কালো জাদুর হাত থেকে। আসলেই একটি কালো জাদু কতটা ভয়ঙ্কর তা নিজের জীবনের সাথে না ঘটা পর্যন্ত কেউ উপলব্ধি করতে পারে না। আমি বলবো যে আপনারা সবাই এরকম কালো জাদু থেকে সবসময় দূরে থাকবেন। তো আমরা চলে যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, তার কাছে যাব এবং ডক্টর আলিফ একটা সুখবর দিয়েই আশা করছি আপনাদের ঘটনাটা শুরু করবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ, অনেকেই নতুন এসছেন তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর নামে একটা বড় ভাইয়ের আমার এলাকার। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। আচ্ছা, তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই। তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখি। এটা 3 তলা বাড়ি এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই, তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বলল যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেসার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি, দেখি কি মানসিকভাবে অসুস্থ হতো। আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা, তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো যে ওই টেবিলের উপরে উনি কি জানি লেখতো খাতার মধ্যে। আসলে কি লিখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ।
আচ্ছা। তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা ও সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুয়ের ভাই থেকে সিনিয়র, উনি তখন স্টুডেন্ট আর তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্টগুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা। সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, মাস 2-1 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে ওই, আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমনভাবে ঝুলে পড়ে রাসেল ভাই, যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানে শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো? তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই, ওই যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল, আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো ছাদে, কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচণ্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যায়, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ, ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত। এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই, এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তোবা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসারউদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসারউদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে। ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে সে ওই লোকটাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কীভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল, চাবি ছাড়া তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং তিনি ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাব, রাইট। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব নিচে নেমে আসলো, নিচে নেমে আসা নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়িওয়ালাকে কনভিন্স করেন বাসার ছাদের চাবির জন্য, যে উনি যে প্রতিদিন, ভাই একদিনও মিস নেই, হারাম একদিনও মিস নেই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়িওয়ালার কাছ থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে যাবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে, যে তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজোরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা
অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট। 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসার উদ্দিনকে নিয়ে তার কৌতূহল বশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি আছে, কেউ নাই, কেউ নাই। সঙ্গে সঙ্গে ভ্যানিশ। ভ্যানিশ মানে কেউই নাই, কোনো কিচ্ছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে গেল। তারপর সেখান থেকে হারিয়ে গেল। গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে, ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও তো না। এরকম না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশঝাড় টাইপের আছে। তো ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালা নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3তলা বাড়ির নাম তো কি। আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা তো হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভেঙে ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন একটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমনভাবে তাকালো যে লাল লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃষ্টি তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাত্রে আর দরজা খুলবো না। রাস্তায় তাই করলেন, ওটা রাত্রে দরজা খুললেন না। পরদিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু, ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই আর। না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না। রাস্তা 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে যিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেনি যেরকম আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কীভাবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, আমি কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছি তোমরা চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো যে জাজ করতে যেত না যে বাড়ির পিছনে কি আছে না আছে বলে দেখতে যেত না আর কি। যাই হোক, তো ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নাই। তো খবর নেই, এর মধ্যে উনি ভয়েই কাটাইছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা, মানে কি বলে জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো, ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কি ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, 1 পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, বা এটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি বা দরজার মধ্যে দরজা না, ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা বাথরুমের যে দরজা, রুমের দরজাটা, সেই দরজার মতো একটা অবয়ব, মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং লেখা আমাকে যখন তোমরা খুঁজে পাবা না এই জায়গায় সার্চ করবা, লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি।
এই Page ছবিটা এর তারই আঁকানো। তারই আঁকা, আচ্ছা। সেই এঁকেছে, কারণ খাতা তো এর Interesting. মধ্যে কেউ কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢোকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়, তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুমের দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ খোপ করে রাখা কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজগুলো যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচে থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে, এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে রক্ত, শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনো আর কি, এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। এবং গন্ধ বিকট, পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটা এর থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে, এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে, বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরও দেখছো লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়, অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সব কিছুই নাই ওখানে, মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছি যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা কোথায় লিখে, সেই ছবিটা লিখে এসে এখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গা। সেটা খুবই তো হলো। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না, খালি ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোনো ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না, নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করা কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে। সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন প্রত্যেকে, হয়তো বা আপনি না জানিয়েই চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায় আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই, তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, ওনার রুলস অনুযায়ী সে তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন, বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে সে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত, যে তোমরা ছাদে উঠেছো কেন, সেটা এখনো। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বরাবরের মতোই মাহমুদ শোয়েব, বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। ভূত এফএমে আজ আমি নতুন না, প্রতিদিন প্রতিটা ইমেইল এপিসোডে বা প্রতিটা ঘটনায় কিন্তু আমি আপনাদের ঘটনা শোনাই। আমার নামটা বেশ পরিচিত, আপনারা বলতে পারেন, অনেকে আমাকে চেনেন। তো আমি ঠিক আরও একটি ঘটনা নিয়ে এসেছি। এটা একটা হিমালয়ে একটা তান্ত্রিক, যেখানে বসে তিনি জাদুবিদ্যা চর্চা করে আর কি। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট একটি জনবিচ্ছিন্ন একটি গ্রাম, যার নাম শান্তিপুর। এই শান্তিপুর ঘটনাকে কেন্দ্র করে এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্যের
এত বেশি ছিল যে যা গ্রামের মানুষরা কখনোই সেইটা ভুলতে পারেনি। গ্রামের ঠিক উপরে একটা পরিত্যক্ত পাথরের কুঠি ছিল, যা সবাই মায়া কুঠির নামে চিনত। এই ঘটনাটি প্রায় 100 বছর আগে শান্তিপুর ছিল সম্পূর্ণ সাধারণ একটি গ্রাম, কিন্তু গ্রামের শান্তি নষ্ট হলো যখন সেখানে এসে উপস্থিত হলো এক অদ্ভুত দর্শন তান্ত্রিক। ওই তান্ত্রিকের নাম ছিল শান্থানাম। তার চোখ ছিল রক্তবরণ, আর সে সময় সব আলখা পরে থাকত তিনি। শান্থানাম দাবি করত সে এসেছিল এই পাহাড়ের প্রাচীন শক্তিকে জাগানোর জন্য। গ্রামের লোকেরা তাকে ভয় পেত, কিন্তু তার অলৌকিক ক্ষমতা দেখে কেউ তার বিরোধিতা করেনি বা করতেও না, মানে ভয় পেত তাকে দেখে। সে পাহাড়ের চূড়ায় এক পরিত্যক্ত মায়া কুঠিরটিকে তার সাধনা স্থল বানিয়ে নেয় তিনি নিজেই, তার শক্তি দিয়ে। কারণ গ্রামের মানুষ তো তাকে কেউ বাধা দিতে পারবে না। তার শক্তি দিয়ে তিনি ওখানে এসে স্থানীয়র মতো তার জায়গা করে নিয়েছে। এই শান্থানাম সেই কুঠিরের শুরু করলো তার দীর্ঘ এবং ভয়ানক কালো জাদুর সাধনা। আমি প্রথমে বলে রাখি, কালো জাদুর ঘটনা এত পরিমাণ মানুষ পছন্দ করে যে নতুন কোনো কালো জাদুর ঘটনা বা অ্যাম্বুলেন্সের ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু তারা যখন শুনে যে কোনো অডিয়েন্স বা ভৌতিক আর্টিস্টের মুখ থেকে, তারা কিন্তু মনোযোগ সহকারে এই ভয়ঙ্কর কালো জাদুর ঘটনাগুলো শোনে। ঠিক আমি আমার অডিয়েন্সদেরকে বলবো, আপনারা আমার এই কালো জাদুর ঘটনাটি সম্পূর্ণ শোনেন, বুঝতে পারবেন ভয় কাকে বলে। চলুন চলে যাই ঘটনাতে। সে এমন এক শক্তি অর্জনের চেষ্টা করছিল যা প্রকৃত এবং প্রকৃতির সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তার এই জঘন্য সাধনার জন্য সেই গ্রামে সহজ সরল মানুষকে তার বলি হিসেবে ব্যবহার করতেন। গ্রামের 2-4 জন শিশু রহস্যজনকভাবে গ্রাম থেকে হঠাৎ উধাও হয়ে যেত, মানে কোথায় যেত, কিভাবে হারিয়ে গেল সেটা কেউ জানে না। এক রাতে গ্রামের প্রধান কীর্তি কুমার সাহস করে কয়েকজন যুবক নিয়ে সেই শান্থানামের কুঠিরে বা আস্তানায় হামলা করলেন। তারা দেখলেন শান্তানাম, মানে যে জাদুঘর, ওই জাদুঘরের নাম কিন্তু শান্তানাম। এই শান্তানাম এক ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করছে এবং মাঝখানে একটি অগ্নিশিখা জ্বলছে। মানে মানুষ জাদুকররা যেমন ওই যে আগুন জ্বালায়া যজ্ঞ করে আর কি, ঠিক তেমনই সেখানে মানবদেহের হাড় গোড় দেখা যাচ্ছিল। এইবার যে কীর্তি কুমার দল সাথে করে নিয়ে গেল, এই কীর্তি কুমারের দল শান্তানামকে ধরে পাহাড়ের খাদে ফেলে দেয়। মৃত্যুর ঠিক আগে এই শান্তানাম এক ভয়ঙ্কর অভিশাপ উচ্চারণ করে গেল, তোমরা আমাকে মেরেছ, আমি মরব না, আমি মিশে যাব এই পাহাড়ের পাথরের মধ্যে। আর আমার কালো জাদু এই গ্রামের প্রতিটি ঘরকে জ্বালিয়ে তুলবে। প্রতি পূর্ণিমার রাতে তোমাদের নিজেদের ঘরের ছায়ায় তোমাদের শত্রু হবে। আলো যেখানে পড়বে, ছায়া সেখানেই জীবন্ত হবে। এই শান্তানাম তিনি কিন্তু এরকম একটা অভিশাপ দিয়ে যায় এই গ্রামের লোকজনের প্রতি। শান্তানাম মৃত্যুর পর গ্রামবাসী স্বস্তিতে নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের শান্তি আর বেশি দিন টিকে না বা টিকে থাকলো না। ঠিক প্রথম পূর্ণিমার রাতেই গ্রামে নেমে এলো এক শীতল অস্বাভাবিক অন্ধকার। কীর্তি কুমারের ছেলে রতন প্রথম শিকার হলেন। রতন তখন ঘরের দেয়ালে নিজেরই বিশাল একটা ছায়া দেখতে পেল এবং হঠাৎ সেই ছায়াটি যেন দেয়াল থেকে বেরিয়ে এলো। ঘরের দেয়াল সম্পূর্ণ কালো, মুখবিহীন, কিন্তু মানুষের মতোই তার আকার। রতন এবার উঠে দেখে চিৎকার করার আগেই সেই ছায়া তাকে টেনে নিয়ে গেল ঘরের কোণে। এবং পরের দিন সকালে রতনকে খুঁজে পাওয়া গেল, কিন্তু তার শরীর ছিল সম্পূর্ণ শক্তিহীন, যেন তার ভিতরে প্রাণ শক্তিকেও শুষে নিয়েছে। এরপর শুরু হলো শান্তিপুরের ছায়াদের রাজত্ব। প্রতি পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো
গ্রামের উপর পড়ে, তখন মানুষের ঘরের ছায়াগুলো জীবন্ত হয়ে উঠত। কেউ রান্নাঘরে তার হাঁটার ছায়াকে দেখত, বা কেউ তাকে টেনে গরম চুল্লির দিকে নিয়ে যেত। চুল্লি বলতে মাটির চুলা এগুলোকে চুল্লি বলে আর কি। কেউ ঘুমান্ত অবস্থায় দেখত তার বিছানার পাশে থাকা চেয়ারটি কোনো এক ছায়া তাকে দম করার চেষ্টা করছিল। কেউ ঘুমান্ত অবস্থায় দেখত যে তার বিছানার পাশে কেউ চেয়ার নিয়ে বসে থাকতো, বা যেমন রকিং চেয়ারগুলো আছে দোল খেত। মানুষ দিনের বেলায় ঘর থেকে বের হওয়ার সাহসটুকু ছিল না তাদের। তারা অনেক ভয় পেত, কারণ তারা জানতো তাদের নিজেদের ছায়াই হলো সান্থা নামের কালো জাদুর শিকার। গ্রামের মানুষ আস্তে আস্তে সবাই বুঝতে পারলো যে এই অভিশাপ মূলত সেই মায়া কুঠির যেখানে সান্থা নামের সাধনার সমস্ত উপকরণ এবং মন্ত্রগুলো রয়ে গেছে। কেউ সাহস করে সেখানে যেত না। বহু বছর পর গ্রামের নতুন নেতা সুরঞ্জন, যিনি ছোটবেলা থেকে এক ভয়ঙ্কর কাহিনী শুনেছেন, তিনি সিদ্ধান্ত নিলেন হয়তো তিনি অভিশাপ মুক্ত করবেন, নয়তো গ্রামের সবাই মারা যাবে। সুরঞ্জন জানতে পারলেন শান্তা নামের জাদুর শক্তি হলো আলো ছায়ার ভারসাম্য নষ্ট করে দেওয়া। এই কালো জাদু কেবল তখনই নিষ্ক্রিয় হবে, মানে শেষ করে দেওয়া যাবে, যখন সেই মায়াকুঠি এর পূর্ণিমার রাতে কৃত্রিমভাবে তৈরি হয়। এমন এক আলো ফেলা হবে যেখানে কোনো ছায়া তৈরি করা যায় না। এরকম একটা ছায়া তৈরি করতে চাচ্ছে বর্তমান রাজা সুরঞ্জন। এক পূর্ণিমার রাতে সুরঞ্জন এবার গ্রামের কিছু সাহসী মানুষ মিলে একটি প্রাচীন লণ্ঠন, মানে একটা লাঠি এবং কয়েকটি বিশেষ স্ফটিক নিয়ে পাহাড়ের চূড়ায় গেলেন। তারা যখন মায়া কুঠিয়ে পৌঁছে গেলেন, দেখলেন কুঠিরটি নিজেই যেন কালো ধোঁয়া উড়াচ্ছে বা ছড়াচ্ছে। ভিতরে মাঝখানে জ্বলছে একটা নীলচে আগুন, যা শান্তা নামের আত্মা ধারণ করে আছে। সুরঞ্জন সেই স্ফটকগুলো এমনভাবে সাজালেন লণ্ঠনের আলো ছড়িয়ে পড়লেও কোনো নির্দিষ্ট ছায়া তৈরি না হয়, সেভাবেই ওই লণ্ঠনটা বসাইলেন ওখানে। যখন ছায়াটি বা ছায়াহীন আলো কুঠিরের মধ্যে প্রবেশ করলো, তখন শান্তা নামের আত্মা তীব্র আর্তনাদ করে উঠল। পাহাড়টি কাঁপতে লাগলো থরথর করে। কুঠিরের দেয়ালের সমস্ত ছায়াগুলো জীবন্ত হয়ে সুরঞ্জের দিকে ছুটে এলো, কিন্তু ছায়াহীন আলোর কাছে সে এসে এক মুহূর্তের মধ্যে বাতাসের মতো মিলিয়ে গেল। শান্তা নামের নীলচে আগুন দপ করে নিভে গেল। কুঠিরের পাথরটি দেয়ালে কালো রঙের একটি প্রতীক খোদাই করা ছিল, যেখানে ছিল এক অভিশাপের চিহ্ন। সেই প্রতীক ধীরে ধীরে ফেটে গেল এবং বিলীন হয়ে গেল। পরের দিন সকালে শান্তিপুরের আকাশে সূর্য উঠল। গ্রামের মানুষ দেখলো আর কোনো ছায়া তাদেরকে ভয় দেখাচ্ছে না। শান্তা নামের তান্ত্রিক প্রতিশোধ শেষ করা হলে গ্রামটি আবার শান্ত হয়ে গেল। শান্তিপুরের রাজ্যে আবার শান্তি বিরাজমান হলো। তবে সেই রাতের ঘটনা গ্রামবাসীদের চিরদিনের জন্য এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে রইল। এই ছিল আমার ঘটনা রাসেল ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোড বা ঘটনাগুলো এখানেই শেষ। আপনারা যারা আজকের এই 12 তারিখের এপিসোড শুনলেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যে আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে। আমরা প্রতিদিন কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ঘটনা তুলে ধরে থাকি এবং বাছাই করা সকল ঘটনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। অনেক অডিয়েন্স কিন্তু আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে ভাইয়া আপনাদের ঘটনাগুলো ভালো লাগে। কেন লাগবে না? আমরা অনেক কষ্ট করে বাছাই করা সকল ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। তাই বলবো, যারা আমাদেরকে এইভাবে ভালোবেসে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অনেকেই আমাদেরকে ঘটনা পাঠান, তারা অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাবেন। প্রত্যেকটা বাছাই করা ইমেল এপিসোডের শেষে কিন্তু আপনারা আমাদের বলা ঘটনা অথবা আপনাদের দেওয়া ঘটনা কিন্তু শুনতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের দেওয়া ঘটনা। আমি বলবো আপনাদের ঘটনা কিন্তু আমরা আরও চাই, আপনারা নতুন নতুন ঘটনা পাঠান। এটাই বলবো যে আমাদের সাথে থাকবেন, প্রতিদিন রাত 10টার ইমেল এপিসোডগুলো শুনবেন, বাছাই করা ঘটনাগুলো শুনবেন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।